মৌলের পর্যাবৃত্ত ধর্ম কি কি আছে? একটা হচ্ছে আমাদের আকার, একটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি, একটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা এবং এরপর হচ্ছে আমাদের জারক বিজারক ধর্ম, ধাতব অধাতব ধর্ম, আর হচ্ছে জারক বিজারক ধর্ম, ধাতব অধাতব ধর্ম, আর হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট। এই হচ্ছে আমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম মানে হচ্ছে যে তুমি একটা মৌল সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য কি কি ভৌত বৈশিষ্ট্য তোমার জানা আসলে দরকার, এগুলো হচ্ছে একটা মৌলের পরিচয় যেন বহন করে। ঠিক আছে, এখন আমরা বলবো যে পর্যায় সারণী বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে এদের পরিবর্তনটা আসলে কেমন। আচ্ছা, প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আকার নিয়ে। ওকে, প্রথমে আমরা জানি যে পর্যায় সারণী বাম থেকে ডানে তোমার আকার কমতে থাকে এবং উপর থেকে নিচে আকারটা বৃদ্ধি পেতে থাকে, নতুন করে শেল যুক্ত হয়। ঠিক আছে, তো তোমার হচ্ছে বাম থেকে ডানে নতুন কোনো শেল যুক্ত হয় না, সক্রিয় নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেতে থাকে। কি কি জিনিস হয়? বাম থেকে ডানে প্রোটন সংখ্যা যুক্ত হতে থাকে, সক্রিয় নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেতে থাকে, আকার ছোট হতে থাকে, এবং তোমার হচ্ছে উপর থেকে নিচে আমাদের নতুন করে শেল যুক্ত হতে থাকে, সক্রিয় নিউক্লিয়ার চার্জ কমতে থাকে, আকার বৃদ্ধি পেতে থাকে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের এখানের মধ্যে যে প্রশ্নটা যখন আসবে, তোমাকে নিশ্চয়ই একদম ইজি যে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এর মধ্যে কোনটার আকার বড়, এই জাতীয় প্রশ্ন নিশ্চয়ই ভর্তি পরীক্ষায় করবে না, একটু স্ট্যান্ডার্ডে যাবে। সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে ব্যাপারটা আসলে কেমন হয়। যখন পরমাণুটা চার্জিত থাকে তখন কনসেপ্টটা একটু বদলে যাবে। আইসো ইলেকট্রনিক মানে ওই ধরনের পরমাণু যা বা আয়ন যাদের হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা সমান। যেমন আমি যদি তোমাকে বলি অ্যালুমিনিয়াম 3+, কিংবা আমি যদি তোমাকে বলি O2- আর F- এবং হচ্ছে নিয়ন, এই চারজন হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। কিভাবে? অ্যালুমিনিয়ামের নর্মালি 13টা ইলেকট্রন, 3টা চলে গেলে থাকে 10টা, অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2টা জ্যাক করলে 10টা, ফ্লোরিন হয়ে গেল 10টা, নিয়ন আছে 10টা। এই যে এদের সবারই 10টা করে ইলেকট্রন, এদেরকে বলা হয় পরস্পরের আইসো ইলেকট্রনিক। তো তোমরা জানো গত বছরের সাস্টের কোশ্চেনে আমাদের প্রশ্নটা আসছে আইসো ইলেকট্রনিক দিয়ে, যে 3-4টা অপশন দিয়ে বা বলছে যে কোনটা আমার আকৃতির সঠিক ক্রম। যখন আইসো ইলেকট্রনিক হয়ে যাবে তখন ধনাত্মক চার্জ যত বেশি থাকবে তোমার ওই এই চার্জটা কোথায় ডেভেলপ হয়? চার্জটা ডেভেলপ হয় হচ্ছে একদম আহ, মানে লাস্ট শেল ইলেকট্রন গুলা চলে যাওয়ার পরে পরে তো লাস্ট শেল ইলেকট্রনে ওখানে চার্জ ডেভেলপ হওয়া মানে ইনার শেল ইলেকট্রনটা ওই চার্জটাকে খুব সহজে আকৃষ্ট করতে পারে। এই সহজে আকৃষ্ট করার ফলে পরমাণুটার ব্যাসার্ধ কিছুটা কমে যায় বা ইলেকট্রন মেঘটা নিউক্লিয়াসের দিকে আরেকটু সরে আসে। কারণ লাস্ট শেলের ইলেকট্রন যখন যাচ্ছে, লাস্ট শেলের আগেও তো আরো শেল আছে, ওই শেলের ইলেকট্রন গুলো ধনাত্মক চার্জিত থাকলে আরো বেশি স্কুইজড হয়ে যায়, এ কারণে আকারটা ছোট হতে থাকে। আর একই কথাটা তুমি বিপরীত ভাবে বলতে পারো, যদি আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে নেগেটিভ চার্জটা বেশি থাকে তখন শেষ কক্ষপথের নেগেটিভ চার্জ থাকা মানে ইনার অরবিটালের ইলেকট্রন গুলো বিকর্ষণ করতে থাকে বা বাইরের ক্লাউডের দিকে বিকৃত হওয়ার চেষ্টা করে, বাইরের দিকে ছুটে যাওয়ার মানে ঠেলে দেওয়ার চেষ্টা করে, বিকর্ষণ করে, এ কারণে তোমার আকৃতিটা বড় হয়। তাহলে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে ধনাত্মক চার্জ যত বেশি, আইসো ইলেকট্রনের ক্ষেত্রে পজিটিভ চার্জ যত বেশি, আকারটা তত ছোট, আকারটা তত ছোট। আর নেগেটিভ চার্জ যত বেশি, আকারটা তত বড়। এই হচ্ছে আইসো ইলেকট্রনিকের কনসেপ্ট আমাদের। তো আমার যদি এরকম 3-4টা অপশন দেওয়া হয়, N3- O2-, আর অ্যালুমিনিয়াম 3+, আর হচ্ছে নিয়ন, বলো দেখি আমরা এখানে র্যাঙ্কিংটা কিভাবে করতে পারি? বড় থেকে ছোট র্যাঙ্ক করতে পারবা না? সবচেয়ে বড় কে আকারে আর সবচেয়ে ছোট কে? নেগেটিভ চার্জ যত বেশি, আকারটা তত বড় হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার র্যাঙ্কে 1, এরপরে হচ্ছে র্যাঙ্কে 2, আর নিয়নের কোনো চার্জ নাই, সুতরাং এটা র্যাঙ্কে 3, আর অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে আমাদের র্যাঙ্কে 4। এটা হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কনসেপ্টটা কাজে লাগাতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির কনসেপ্টে। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? সেটা হচ্ছে তুমি একটা মৌলকে গ্যাসীয় অবস্থায় সেখান থেকে যদি 1 মোল ইলেকট্রন সরিয়ে নাও। মজার ব্যাপারটা হচ্ছে কেউ যদি এরকম চিন্তা করো যে সোডিয়াম সলিড আছে, এই অবস্থায় ইলেকট্রন সরে গিয়ে, মনে করো আমি একটা সোডিয়াম সলিডকে আমরা গ্যাসীয় সোডিয়াম বানিয়ে দিলাম বা অ্যাকুয়াস বানিয়ে দিলাম, এই কথাটাকে আয়নীকরণ শক্তি কখনো বলা যায় না। এই ধরনের তোমার যখন অপশন থাকবে এগুলোতে কনফিউজড হওয়ার কোনো মানে নেই। আয়নীকরণ শক্তি ব্যাপারটা হচ্ছে সোডিয়াম সলিড ছিল, একে তাপ দিছো সে সোডিয়াম লিকুইড হয়েছে, একে আবার তাপ দিছো সে সোডিয়াম গ্যাস হয়েছে, একে আবার তাপ দিছো সে সোডিয়াম
ইলেকট্রনটা ছেড়ে দিছে, অর্থাৎ একটা পরমাণুকে তার গ্যাসীয় অবস্থায় নেওয়ার পরে ওইখান থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে নেওয়ার জন্য যে এনার্জিটা প্রয়োগ করা লাগছে, ওই এনার্জিটাই ওই মোলের আয়নীকরণ শক্তি বা গ্যাসীয় অবস্থার আয়নীকরণ শক্তি। একবার ইলেকট্রন সরাইলে তাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়বার ইলেকট্রন সরানোর পরে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবারও বলতেছি, একবার ইলেকট্রন সরাইলে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয়বার সরালে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কথা হচ্ছে, তোমাদেরকে আমি একটা কনসেপ্ট পড়াইছিলাম যে এই ধরনের একটা প্রশ্ন তোমাদের পড়ানো হয়েছিল, সোডিয়াম গ্যাসিয়াস থেকে একটা ইলেকট্রন সরে গিয়ে Na+ হচ্ছে, যেটা হচ্ছে আমরা ΔH = লিখছিলাম -x কিলো জুল। আর সোডিয়াম প্লাস হতে, গ্যাসীয় সোডিয়াম প্লাস হতে দুইটা সরি সোডিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরিয়ে Na2+ হচ্ছে, যেটা ΔH = -y কিলো জুল। কার কার মনে আছে একটু বলতে হবে, সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি কত? এটা একটা এমসিকিউ, আমাদের অনুশীলনীর প্রশ্ন, যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইলাম, ΔH এর মান পরিবর্তনটা হয়েছে তাপের পরিবর্তন -x কিলো জুল, আর সোডিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরানোর জন্য -y কিলো জুল, তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কত? অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তনে পড়ানো হয়েছিল, কার কার মনে আছে একটু বলো দেখি। সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান কত? পিয়ার, তুমি আনসার দিচ্ছ 4000 কিলো জুল। এটা কোনো কথা হইলো? আমি তোমারে বলছি কোনো মুখস্থ কোশ্চেন আনসার চাইছি তোমার কাছে, আমি তোমারে দুইটা ভ্যালু দিছি এক্স আর ওয়াই, তুমি বলে 4000 কিলো জুল, এর মানে কি? ঠিক আছে, আচ্ছা, সোডিয়াম থেকে একবার ইলেকট্রন সরালাম, সোডিয়াম থেকে দুইবার ইলেকট্রন সরালাম, মনে রাখবা এইটা কখনো সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি না, এইটাকে বলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। এইটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন সরাইলাম, এটা সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি। সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ যাওয়াটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে আমরা এখানে কি শিখলাম, এটা এখানে প্রয়োগ করতে হবে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। সে যেটা ছিল কি, যে তুমি চাইলে সরাসরি সোডিয়াম থেকে সোডিয়াম 2+ যেতে পারো, অথবা তুমি চাইলে সোডিয়াম থেকে প্রথমে সোডিয়াম প্লাস হয়ে দেন Na+ থেকে Na2+ যেতে পারো। একটা রাসায়নিক প্রসেস এক বা একাধিক ধাপে সম্পন্ন করা হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে বিক্রিয়া এনথালপি সমান থাকে। আমরা বলছিলাম কি, যে এই সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যেতে -y লাগে, সোডিয়াম থেকে সোডিয়াম 2+ যেতে -y, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যেতে -x, আর আমরা এই মানটা চাচ্ছি, এই পথটা আমরা চাচ্ছি। তাহলে এই পথটা সমান সমান হবে এই পথ যোগ এই পথ, অর্থাৎ -y = -x প্লাস হচ্ছে এই কোশ্চেন মার্ক। সুতরাং কোশ্চেন মার্ক হচ্ছে -y + x, অর্থাৎ আনসারটা কি x - y কিলো জুল। ঠিক আছে, এটাই হচ্ছে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবারও বলতেছি, Na+ থেকে Na2+ এ যাওয়াকে বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয়বার ইলেকট্রনটা সরালাম, Na থেকে সরাসরি Na2+ ইজ নট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আয়নীকরণ শক্তির এখানে কিছু প্রয়োগ হতে বা ঘটাতে পারবো। আচ্ছা, ছোট ছোট কিছু অঙ্ক আছে আয়নীকরণ শক্তির, একদম মানে ছোট ছোট এককের কনভার্সন হয়ে থাকে। আচ্ছা, ওকে, তোমাকে বললো যে আয়নিক হাইড্রোজেন এই পরমাণুটার আয়নীকরণ বিভবের মান 1312 কিলো জুল পার মোল। এটার মান ইলেকট্রোভোল্ট এককে কত? ইলেকট্রোভোল্ট এককে কত? আচ্ছা, তো জুল থেকে কিলো জুল থেকে প্রথমে আমরা জুলে নিয়ে যেতে পারি, 1312 গুণন 10³ জুল পার মোল। ঠিক আছে, পার মোলকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলেই কিন্তু মোলটা চলে যায়। ঠিক আছে, আমরা 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিলাম, জুলে চলে গেল। আচ্ছা, জুল থেকে ইলেকট্রোভোল্টে নেওয়ার জন্য কি করতে হবে? জাস্ট 1.6 ইন্টু 10⁻−19 দিয়ে ভাগ করে দিতে হবে। এই তো, বাস, এই যে আনসারটা আসবে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোভোল্ট এককে মান। ইলেকট্রোভোল্ট এককে মানটা আসবে 13.60 ইলেকট্রোভোল্ট। আবারও বলতেছি, কিলো জুল পার মোল থেকে প্রথমে জুল পার মোলে যাব, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে দিব, 1.6 দিয়ে ভাগ করে দিব। এভাবে আমরা কোথায় চলে গেলাম? আমরা চলে গেলাম হচ্ছে ইলেকট্রোভোল্ট এককে। ঠিক আছে, আচ্ছা, আরো ছোট ছোট কিছু অঙ্ক আছে, মানে একবার দেখে রাখলে ভালো আর কি, খুব পিচ্ছি পিচ্ছি অঙ্ক। বললো যে 1 গ্রাম সোডিয়াম, এটার আইই মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভবের মান 5.14 ইলেকট্রোভোল্ট। ওকে, বলছে 0.75 গ্রামের জন্য সোডিয়ামকে Na+ পরিণত করতে কত কিলো জুল শক্তি প্রয়োজন?
এখন আবার উল্টাটা করছে, ইলেকট্রোভোল্ট থেকে কিলো জুলে কনভার্ট করতে বলছে। আমরা ইলেকট্রোভোল্ট থেকে ঠিকই আবার উল্টাভাবে এখন কিলো জুলে যেতে পারি, সরাসরি মুখস্থ রাখতে পারি। যে তোমার যদি কনভার্সনটা সরাসরি মুখস্থ রাখতে পারো তাও খারাপ না, 96.49 কিলো জুল। 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 96.49 কিলো জুল। তুমি সোডিয়ামের আয়নীকরণ বিভব দেওয়া আছে ইলেকট্রোভোল্টে, এখান থেকে তুমি কনভার্ট হয়ে গেলা কিলো জুলে। আর 1 গ্রামের জন্য দেওয়া এত কিলো জুল, 0.75 এর জন্য কত। সিম্পল ম্যাথ। মাঝে মাঝে এরকম পরিমাণ দিয়েও আসতে পারে। কখনো কখনো 1 গ্রামের জন্য মান দেওয়া থাকতে পারে, এরপরে 1 মোলের জন্য চাইতে পারে। তুমি যেটা করবা 6.02টা পরমাণুর জন্য কত, বা 1 মোল বা 23 গ্রামের জন্য কত, এভাবে তুমি বের করে নিতে পারবা। ঠিক আছে, ছোট ছোট কিছু এমসিকিউ এভাবে থাকতে পারে। আচ্ছা, এখন আয়নীকরণ শক্তির পিরিয়ডিক ট্রেন্ডটা কি ছিল? আয়নীকরণ শক্তির পিরিয়ডিক ট্রেন্ডটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে তোমার ধাতুর কি সরি পরমাণু কি বাড়তেছে, পরমাণুর আকার ছোট হচ্ছে, আর উপর থেকে নিচে আকারটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো বুঝতেই পারতেছো এই বড় পরমাণুটা থেকে ইলেকট্রন সরানো সহজ হবে। এইটা নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে, এই ইলেকট্রনটা ইজিলি সরিয়ে ফেলা যাবে। তাহলে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান কম হয়, কম হয় মানে ইজিলি নিয়ে নিতে পারবা এটা ইলেকট্রনটা। আর বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। আমরা জানি কিছু ব্যতিক্রম তো অবশ্যই আছে, ব্যতিক্রমে যাওয়ার আগে আমরা নরমাল গুলো দিয়ে একবার রিভাইজ দিয়ে ফেলি। আমি আবারও বলতেছি, পড়াগুলো তোমাদের অনেকটাই ক্লোজ, মানে খুবই কাছের পড়া। আমি একটা ফর্মালিটি রক্ষার জন্য পুরো পড়াটা একবার আর কি দেখাই দিচ্ছি, পর্যায়বৃত্ত ধর্মগুলো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটা দেখবো যে আমরা অনেক কিছুই আসলে আয়নীকরণ শক্তি দিয়ে ব্যাখ্যা করে দিতে পারি। ফার্স্ট অফ অল আমরা ধাতব বা অধাতব ধর্মটা ব্যাখ্যা করতে পারি। ধাতব বা অধাতব ধর্ম, ধাতু হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ধাতু কি? ধাতুর কাজ হচ্ছে ধাতুর যে ক্যালাস থাকে, ধাতুর যে ক্রিস্টাল থাকে, এই ক্রিস্টাল থেকে কাঠামো থেকে অতি সহজেই ধাতু কি করে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তো আমরা জানি যে ধাতুর ইলেকট্রোপজিটিভ ধর্মটা ভালো, সুতরাং কারা ধাতব ধর্ম পালন করবে? পর্যায় সারণীর আমরা জানি যে বাম দিকের যে মৌলগুলো আছে তাদের আয়নীকরণ শক্তির মানটা কম, সুতরাং যার আয়নীকরণ শক্তির মান কম সে সহজেই ইলেকট্রনটা দিতে পারে। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে ধাতব বৈশিষ্ট্য হ্রাস পাবে, উপর থেকে নিচে ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে। আমরা বেশি গবেষণা না করে ঠান্ডা মাথাও রাখতে পারি, তুমি যতই ডানে যাচ্ছ কার সাথে দেখা হচ্ছে? অক্সিজেনের সাথে, ফ্লোরিনের সাথে, নিয়নের সাথে। যত ডান দিকে তুমি পুষ্ট হচ্ছ পর্যায় সারণীতে, ততই তোমার অধাতুদের সাথে দেখা হচ্ছে। তুমি যত বামে থাকবা তত ধাতু, যত নিচে থাকবা তত ভালো ধাতব বৈশিষ্ট্য। ঠিক আছে? ওকে, এখন তোমাকে প্রশ্ন করবে পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? এখানে সক্রিয় ধাতু কথাটা বলে ফেলে আমরা আনসারটা বলবো সিজিয়াম। যদি তুমি বলতে পারো ভাইয়া ফ্রান্সিয়াম তো সবচেয়ে নিচে, ফ্রান্সিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। এখন পর্যন্ত ফ্রান্সিয়াম নিয়ে কোনো রিয়াকশন করা পসিবল হয় নাই, এটা একটা তেজস্ক্রিয় মৌল, একদম ল্যাবরেটরিতে সংরক্ষিত। তো যাকে আমরা কোনো এক্সপেরিমেন্ট করি নাই তাকে নিয়ে আমরা কথা বলবো না। তাহলে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? সিজিয়াম। তাহলে সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? ফ্লোরিন। সবচেয়ে সক্রিয় ধাতু সিজিয়াম, সবচেয়ে সক্রিয় অধাতু ফ্লোরিন। আচ্ছা, এবার একটু মানে এই কোশ্চেন দুইটার মাঝামাঝি একটা কোশ্চেন, সবচেয়ে সক্রিয় মৌল কোনটা? সবচেয়ে সক্রিয় মৌল হচ্ছে ফ্লোরিন। শুধুমাত্র আয়নীকরণ শক্তি না, আরো কিছু ধর্ম আছে ফ্লোরিনের, যে ধর্মের কারণে ফ্লোরিনকে আমরা সবচেয়ে বেস্ট মৌল হিসেবে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে? আবারও বলতেছি, সবচেয়ে সক্রিয় ধাতু সিজিয়াম, সবচেয়ে সক্রিয় অধাতু ফ্লোরিন, সবচেয়ে সক্রিয় মৌলকে সেটা হবে আনসারটা ফ্লোরিন। সবগুলো কথা আমাদের পিডিএফ এ লেখা আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই, বাট একবার এখানে শুনে নাও। একটা কথা যদি এবার আমি একটু বলি যে আহ সবচেয়ে সর্বাধিক উৎকৃষ্ট আয়নিক যৌগ কোনটা? সবচেয়ে সক্রিয় ধাতুটার সাথে যদি সবচেয়ে সক্রিয় অধাতুর বন্ধনটা হয়, ওইটাই কি সবচেয়ে উৎকৃষ্ট আয়নিক যৌগ হবে না? তাহলে সবচেয়ে উৎকৃষ্ট আয়নিক যৌগ হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড। এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট উৎকৃষ্ট আয়নিক যৌগ হচ্ছে সিজিয়াম ফ্লোরাইড। তাহলে যত বেশি বেটার ধাতুর সাথে যত বেটার অধাতুর বন্ধন হবে, সেটাই হবে সবচেয়ে বেটার আয়নিক বন্ড, সিজিয়াম ফ্লোরাইড। ঠিক আছে? এটার আয়নিক চরিত্র কত পার্সেন্ট এটা আমরা একটু পরে ক্যালকুলেট করব। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার এই সিজিয়াম ফ্লোরাইডটা যখন আমরা বললাম, এর পাশাপাশি আমরা আরো দুইটা ধর্ম এখানে পড়ে ফেলি। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তিটার কাছাকাছি কনসেপ্ট দিয়ে তুমি জারক কে ভালো সেটা বের করে ফেলতে পারবা। জারক কে ভালো বা বিজারক কে ভালো এটা বের করতে পারবা, জারক বিজারক চিহ্নিত করবা। এখন জারক বা বিজারক, বিজারক ওই বস্তু, বিজারক ওই বস্তু যে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে ফেলে সহজে।
তাহলে কে ইলেকট্রন ত্যাগ করে সহজে? যারা ধাতু তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ বাম দিকেররা ইলেকট্রন সহজে ত্যাগ করে। তাহলে ডান দিকেররা সহজে ইলেকট্রন ত্যাগ করে না, সুতরাং ওরা গ্রহণ করে। তাহলে সবচেয়ে উৎকৃষ্ট জারক কে? সবচেয়ে উৎকৃষ্ট জারক হচ্ছে ফ্লোরিন। হ্যালোজেনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? আয়োডিন জারক হিসেবে। সবচেয়ে উৎকৃষ্ট জারক কে? ফ্লোরিন। সর্বাপেক্ষা তীব্র জারক ফ্লোরিন, নো ডাউট। এই হিসেবে সর্বাপেক্ষা তীব্র বিজারক সিজিয়াম হওয়ার কথা, এটাই না? এখানে এসে একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই জারক কিংবা বিজারক ধর্ম তুমি কয়টা প্যারামিটারের ভিত্তিতে বলতেছো। মানে তুমি একজন সম্পর্কে কমেন্ট করতেছো, সুতরাং ওই কমেন্ট করার আগে তার সম্পর্কে প্রপার নলেজ থাকা দরকার, ঠিক আছে না? আমরা যে আয়নীকরণ শক্তির কনসেপ্টটা কাজে লাগাই, এটা কোন অবস্থার পরিমাপক? আয়নীকরণ শক্তি শুধুমাত্র একটা মৌলের গ্যাসীয় অবস্থার পরিমাপক। কিন্তু ইলেকট্রন আদান প্রদান এটা শুধুমাত্র কোনো গ্যাসীয় অবস্থার প্রক্রিয়া না, এটা সলিড বস্তু ইলেকট্রন আদান প্রদান করে, দ্রবণে থাকা অবস্থায় ইলেকট্রন আদান প্রদান করে, পোলার দ্রাবকে করে, অপোলার দ্রাবকে করে। সকল বিবেচনায় একটা মৌল আছে যে ইলেকট্রন ত্যাগের সময় সবচেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ প্রডিউস করতে পারে, সেই মৌলটার নাম হচ্ছে লিথিয়াম। তোমাকে যখন কোনো কোশ্চেন করা হবে সবচেয়ে উৎকৃষ্ট বিজারক কোনটি, আনসারটা দিতে হবে আমার লিথিয়াম, জাস্ট বিকজ অফ লিথিয়ামের বিভবটা সর্বোচ্চ। উল্টাটাও কারেক্ট, লিথিয়াম আয়ন, তুমি যে মোবাইলে ব্যাটারিটা ব্যবহার করতেছো, লিথিয়াম আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে লিথিয়ামে পরিণত হয়, সর্বাধিক সংখ্যক ভোল্টেজ তোমাকে প্রডিউস করে দিতে পারে। সুতরাং লিথিয়াম হচ্ছে সর্বাপেক্ষা তীব্র বিজারক। আচ্ছা, কিন্তু একটা লাইন এভাবেও আসে, গ্যাসীয় অবস্থায় কোনটি সবচেয়ে তীব্র বিজারক? এখন আনসারটা কি দিব? যদি গ্যাসীয় অবস্থা উল্লেখ করে তখন আমার প্যারামিটারটা আয়নীকরণ শক্তির উপর বেসিস করে। ফ্লোরিনের জন্য কিন্তু আমাকে আলাদা করে গ্যাসীয় অবস্থা বলা লাগে নাই, কারণ ফ্লোরিন সবসময় গ্যাসীয় স্টেটে। কিন্তু তুমি যে তোমাকে যদি আমি প্রশ্ন করি গ্যাসীয় অবস্থায় সবচেয়ে উৎকৃষ্ট বিজারক কোনটি, তখন আনসারটা আমরা কি দিব? তখন আনসারটা হয়ে যাবে আমার সিজিয়াম। নিচের কোনটি উৎকৃষ্ট বিজারক? এর কোনো গ্যাসীয় অবস্থা কিচ্ছু বলে নাই, অপশনে লিথিয়াম আছে, নো ডাউট তুমি লিথিয়ামে দাগায় দাও। গ্যাসীয় অবস্থায় সবচেয়ে উৎকৃষ্ট বিজারক, আনসার সিজিয়াম। এই দুইটা, এই প্যাচ এখানে একটু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা যে তোমার আয়নীকরণ শক্তির দুই একটা ব্যতিক্রম আছে। তোমরা জানো যে ব্যতিক্রম গুলোর মধ্যে আমাদের অন্যতম হচ্ছে বেরিলিয়াম আর বোরন, আর হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন। এই দুইটা হচ্ছে আমার অন্যতম ভাবে সবচেয়ে বেশি আসে। তোমরা জানো ভালো করে যে এগুলো হচ্ছে এমন কোশ্চেন, তুমি যদি ভুল করে আসো তোমার ভর্তি পরীক্ষার তোমার চান্সেসটা অনেক কমে যাবে। ওকে, আচ্ছা, ওকে, তো এই তোমার এই চান্সেসটা অনেকটা কমে যাবে, এই ধরনের এই জিনিস তুমি ভুল করে আসতে পারবে না কখনো। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের হচ্ছে 5। ওকে, তো এই বেরিলিয়ামের সাথে বোরনের সম্পর্কটাতে একটু প্রবলেম হচ্ছে। তুমি যখন নরমালি বলে দিছো একবার পর্যায় সারণী বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে বেরিলিয়াম লেস দেন বোরন হওয়ার কথা। বাট কিছু কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাসটার স্থিতিশীলতা ওই পরমাণুর আয়নীকরণ শক্তিকে উচ্চ করতে হেল্প করে। যেমন আমরা যখন বোরনের ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করি, তখন এই এক্সট্রা ইলেকট্রন, এটা একটা এক্সট্রা ইলেকট্রন এর জন্য বলতেছি, পি অরবিটালে নরমালি 3টা থাকলে আর 6টা থাকলে একটা স্টেবিলিটি পাওয়া যায়, এক্সট্রা স্টেবিলিটি। একটা ইলেকট্রন দিয়ে ওই এক্সট্রা স্টেবিলিটি থাকে না, স্বাভাবিকভাবেই একটা ইলেকট্রন ইজিলি তুমি সরায় ফেলতে পারবা। এখানে তুলনামূলকভাবে এই দুইটা 2s ইলেকট্রন থেকে ইলেকট্রন সরানো অধিকতর শক্তির প্রয়োজন, সামান্য একটু তারতম্য ঘটে শক্তির। এই কারণে বেরিলিয়াম লেস দেন বোরন না হয়ে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। রিজনটা কি? রিজনটা হচ্ছে বোরনের অর্ধপূর্ণ পি অরবিটাল নাই, সুতরাং এক্সট্রা কোনো স্থিতিশীলতা নাই, তুলনামূলকভাবে বেরিলিয়ামটাই বেটার। সেম কথা নাইট্রোজেন আর অক্সিজেনের জন্য প্রযোজ্য। যখন তুমি নাইট্রোজেনের কথা বলো তখন এটা একটা অর্ধপূর্ণ পি অরবিটাল আছে, এই স্পিন সবগুলো একমুখী, বাট এখানে দেখা যায় একজন স্পিন ম্যাচ আর বাকিরা স্পিন ম্যাচ করতে পারে নাই। আলটিমেটলি এদের স্পিন ম্যাগনেটিক মোমেন্টাম যেটা, এটার ভ্যালুটা একটু ডিফার করে, ঠিক আছে? একজন হ্যাপি বাকিরা আনহ্যাপি, এই ইলেকট্রনটা বিভিন্ন জায়গায় জাম করার চেষ্টা করে, কখনো এক্স এ, কখনো ওয়াই এ, কখনো জেড এ। এই কারণে স্টেবিলিটি ঠিক থাকে না, যার কারণে অক্সিজেন থেকে সহজেই তুমি ইলেকট্রনটা সরাইতে পারতেছো, তার থেকে আরেকটু শক্তি বেশি দেওয়া লাগবে হয়তো নাইট্রোজেনের জন্য। এই জন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেটার। এই দুইটা ব্যতিক্রম আছে, আরো ব্যতিক্রম আছে, কিন্তু তোমাদের তো সবগুলো বইতে লেখা থাকে না, যেমন গ্যালিয়াম আর অ্যালুমিনিয়াম, এই দুইটাতেও একটু প্রবলেম আছে, ঠিক আছে? গ্যালিয়াম ভার্সেস অ্যালুমিনিয়াম। এখন গ্যালিয়াম আর অ্যালুমিনিয়াম, তোমার এই দুইটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে অ্যালুমিনিয়ামের 3d কিন্তু ফাঁকা, কিন্তু গ্যালিয়ামের 3d অরবিটালে ইলেকট্রন আছে, ঠিক আছে? 3d অরবিটালে ইলেকট্রন আছে, তো আবার কয়টা আছে? 10টা ইলেকট্রন পুরোপুরি ফুলফিল আছে। এখন সর্ববহিস্থ যে 4s আর 4p
অরবিটালের ইলেকট্রন, ওই ইলেকট্রনটাকে সে আচ্ছাদিত বা শিল্ড করতে পারে না। শিল্ড মানে কি, যে সর্ববহিস্থ ইলেকট্রনের যে বিকর্ষণ, ওই বিকর্ষণটা করতে পারে না। ঠিক আছে, ওকে। তো এই কারণে গ্যালিয়ামের যে নিউক্লিয়াস, এটার যে কার্যকরী আধানটা সেটা বৃদ্ধি ঘটে, তাই আয়নীকরণ বিভবের মান অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয়ে যায়। কার্যকরী নিউক্লিয়াসের কার্যকরী আধান মানে নিউক্লিয়াসের মধ্যে তো তোমার পজিটিভ আধানটা আছে, পজিটিভ চার্জটা আছে, এর মধ্যে সবাই পুরো চার্জটাই তো আর একদম সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত পৌঁছায় না। যত সর্ববহিস্থ কক্ষপথটা যত দূরে সরে যায়, ততই ওই তোমার দেখা যায় যে তাদের শিলটা কমে যায়, ওই বাধা দেওয়ার ক্ষমতাটা কমে যায়। যখন আমি বলতেছি অ্যালুমিনিয়ামের কথা, তখন অ্যালুমিনিয়ামের কোনো 3D অরবিটাল নাই। গ্যালিয়ামের কাছে 3D অরবিটাল আছে, ইলেকট্রন নাই, গ্যালিয়ামের 3Dটা ফুল। এই কারণে 4s এবং 4p র উপরে যে এই দেখা যায় যে এদের একটা প্রভাব কাজ করে, আর এই প্রভাব কাজ করার ফলে এর কাছ থেকে ইলেকট্রনটা সরানো অ্যালুমিনিয়ামের থেকে বেশি কঠিন হয়ে পড়ে। নরমালি আমরা কনসেপ্ট কি বলছিলাম, যে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম এই দুজনের মধ্যে উপর থেকে নিচে আয়নীকরণ শক্তিমান কমে যাওয়ার কথা, গ্যালিয়ামটা কম হওয়ার কথা, বাট গ্যালিয়ামটা বেশি হয়। দেখো ভাইয়া, পর্যায় সারণীতে তুমি হয়তোবা এখন আরো অনেকগুলোর জন্য এই ক্রাইটেরিয়াটা বের করতে পারো। এই অধ্যায়ের সবচেয়ে ইউনিক ব্যাপারটা কি জানো? এই অধ্যায়ের ইউনিক ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তারা এক্সপেরিমেন্টালি কয়েকটা জিনিসকে ব্যতিক্রম পায়, পাওয়ার পরে নিজের মতো একটা প্রস্তাবনা তারা দিয়ে দেয়। তোমার আমার কাজ কি জানো? তোমার আমার কাজ আপাতত হচ্ছে এই প্রস্তাবনাগুলোকে বা এই ব্যাখ্যাগুলোকে একটা মানে ধারণা নিয়ে রেখে দেওয়া, যে এই কয়েকটা জিনিসের ব্যতিক্রম এখানে আছে। এটা তোমার বোরিং লাগুক আর ভালো লাগুক, ব্যতিক্রম গুলো তোমার হয়তো পারা লাগবে আপাতত সার্ভাইভ করার জন্য। কারণ তোমার কাছে এর থেকে হয়তো বেটার এক্সপেরিমেন্ট, বেটার এক্সপ্লেনেশন থাকতে পারে, বাট ওয়েট ফর দ্যাট। তোমাকে আপাতত হচ্ছে কয়েকটা কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টির তোমার ব্যতিক্রম গুলো খেয়াল রাখতে হবে। কারণ তুমি কিন্তু ভাই নাইট্রোজেন আর অক্সিজেনের জন্য যদি এই ইস্যু হয়ে থাকে, তুমি পর্যায় সারণী আরো 10 জনকে এরকম বের করতে পারবা যাদের ইলেকট্রন বিন্যাসে প্রবলেম আছে। সবার ক্ষেত্রে আয়নীকরণ শক্তির অসুবিধা আছে, কিন্তু তোমাকে হয়তো বা কয়েকটা সিলেক্টেড উদাহরণ দিয়ে দিছে, তো তুমি পুরো পর্যায় সারণী তোমার মুখস্থ করা লাগবে না। অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস যে যে উদাহরণগুলো দেওয়া, ইট উইল বি বেটার ফর ইউ, এগুলো তোমাকে একটু খেয়াল রাখা। ঠিক আছে, ওকে। আবারও বলতেছি, 3টা এক্সপ্লেনেশন আমরা পড়ছি। এখানে আমাদের বেরিলিয়াম আর বোরনের জন্য আমার পি অরবিটালে অর্ধপূর্ণতা বা পরিপূর্ণতা না থাকাটা একটা বড় দায়ী, এটা ব্যতিক্রম ঘটানোর জন্য। গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের জন্য কার্যকর নিউক্লিয় বলটা কিছুটা কমে আসে। কারণ আমি একটু বলি, এখানে একটা ইমিডিয়েট ব্যাপারটা কি, তুমি একটু গ্যালিয়ামের আগ পর্যন্ত চিন্তা করো দেখি। গ্যালিয়ামটা কিন্তু ওই পরমাণুটা যেটা মাত্রই ওই অবস্থান্তর ধাতু শেষ করে, ডি ব্লকটা শেষ করে মাত্রই আমার 4s এ প্রবেশ করতেছে ওই ইলেকট্রনটা, 4s 4p তে যে ইলেকট্রনটা প্রবেশ করতেছে 4p তে, ওই যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যাওয়ার পরে 31 নাম্বারটাই হচ্ছে আমার গ্যালিয়াম। তো এর ভিতরে এই তিনটা 3D অরবিটালে 10টা ইলেকট্রন প্রবেশের পরে তার নিউক্লিয় বলের উপরে তো একটা প্রভাব থাকবেই, তাই না? অন্য কোথাও প্রভাব থাকা না হচ্ছে ইমিডিয়েট পরেরটা, যে মাত্রই 4p অরবিটালটা ইউজ করছে। সো এই কারণে গ্যালিয়াম থেকে আমার ইলেকট্রনটা সরাইতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আয়নীকরণ শক্তির পরে পড়বো ইলেকট্রন আসক্তি। এগুলো সবই আমাদের হয়তোবা ছোট ছোট 2-1টা এমসিকিউর জন্য আসে, সবসময় আসে, তোমরা জানো। তো একবার এগুলো পড়ে নেওয়া ভালো। এবার আসি ইলেকট্রন আসক্তি। তারপর তোমরা এগুলো ভুল করো, তোমরা এগুলো পারি পারি করে রেখে দাও, তারপরও পরীক্ষার হলে ভুল করে আসো, এটাই হচ্ছে আমার আপত্তি। ভুল তো করা যাবে না। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তির যে কনসেপ্টটা, সেটাকে আমরা যদি রিভার্সে আনি এবার, যে তুমি ইলেকট্রন গ্রহণ করাচ্ছ এবং ইলেকট্রনটা সে নেওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, নিতে গিয়ে সে কিছু এনার্জি রিলিজ করতেছে অথবা এনার্জি গেইন করার চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা। তো এই ইলেকট্রন আসক্তিটা তোমার হচ্ছে, আমরা বলতে পারি যে গ্যাসীয় অবস্থায় একটা মৌল একটা ইলেকট্রন গ্রহণ করতে গিয়ে এই যে এনার্জি চেঞ্জটা ঘটায়, এইটাই হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এক মোল পরমাণুকে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে নির্গত শক্তি বা শক্তির পরিবর্তনটা, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির মান। আচ্ছা অর্পণ, তুমি জিজ্ঞাসা করছো যে ভাই আমি ওই ব্যতিক্রম গুলা পিডিএফ এ আছে কিনা? হ্যাঁ আছে, ব্যতিক্রম গুলা পিডিএফ এ পাবা, সমস্যা নেই, পিডিএফ এ সবগুলো জিনিসই গুছানো আছে। ওকে, ইলেকট্রন আসক্তি সম্পর্কে একটা ইউনিক জিনিস তোমাদেরকে একটু পড়ায় রাখি, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তিতে তাপের পরিবর্তনটার মধ্যে একটা ভিন্নতা আছে। আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো দেখি, ওই গত চ্যাপ্টারে পড়ে আসছি, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা প্রোডাক্ট। এই যে ব্লু আর রেড, কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপ হারি? কার কার মনে আছে একটু বলো দেখি। ঠিক আছে, ওকে।
এখানে হচ্ছে এনার্জি আর এখানে হচ্ছে প্রোগ্রেস, এই ওয়াই অক্ষে এনার্জি, ঠিক আছে। এক নাম্বারটা কি, এক নাম্বারটা হচ্ছে তাপ, এক নাম্বারটা তাপ উৎপাদী, দুই নাম্বারটা হচ্ছে আমাদের তাপ হারি। ওকে, আবারও বলে দিচ্ছি, তুমি সিঁড়ি বেয়ে নিচে নামতেছো, তোমার জন্য নিচে নামাটা অনেকটা সহজ। এক্সট্রা এনার্জি তুমি সিস্টেমকে দিয়ে দিবা, অর্থাৎ বিক্রিয়ক যদি উৎপাদ থেকে বেশি এনার্জিতে থাকে তার জন্য উৎপাদে কনভার্ট হওয়াটা অনেকটা ইজি। এক্সট্রা এনার্জি সে সিস্টেমকে দিয়ে দিবে এবং এটা একটা তাপ উৎপাদী প্রসেস। আর তুমি যদি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টটা উপরের এনার্জিতে থাকে, তাকে উপরে যেতে বাহির থেকে এনার্জি, সিস্টেম থেকে এনার্জি কালেক্ট করতে হবে, সিস্টেমটা তাপ হারাবে, সেটাকে আমরা বলি তাপহারী সিস্টেম। ঠিক আছে, ওকে। তাহলে এই কথাটা কেন পড়িয়ে নিলাম, আমি বলি যে তুমি অক্সিজেনকে ইলেকট্রন কয়টা খাওয়াইতে পারবা? দুইটা তো খাওয়াতে পারবা নিশ্চিত। দুইটা খাওয়াইলেই তো সে 16 থেকে 18-র মতো একটা ফিলিং পাবে, তাই তো? সে তো আর আর্গন হয়ে যাবে না, জাস্ট আর্গনের ফিলটা পাবে, ওই টাইপের একটা কনফিগারেশনে সে আসবে হয়তোবা। আচ্ছা, যখন তুমি অক্সিজেন গ্যাসীয় স্টেট থেকে তুমি অক্সিজেনকে একটা ইলেকট্রন গ্রহণ করাচ্ছ, অক্সিজেনকে, তো তুমি এই আর টু লেস এনার্জিতে যাচ্ছ। অক্সিজেন তোমার হচ্ছে জানো নেচারে যেভাবে থাকে, তুমি ওই হাফ মোল অক্সিজেন গ্যাসকে অক্সাইড, মানে অক্সাইড তো না, ও মাইনাসে পরিণত করতে যাচ্ছ, লেস এনার্জিতে যাচ্ছ। তো এই প্রসেসটা হয় তার তাপ উৎপাদী প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ। এটা একটা তাপ উৎপাদী প্রসেস এবং এটা ডেল এইচটা কি হচ্ছে তার জন্য নেগেটিভ। কিন্তু যখন তুমি ও মাইনাস থেকে ও টু মাইনাসের দিকে যাচ্ছ, ওইটা কি অনেকটা আর্গনের কাছাকাছি না? তো এই স্থিতিশীলতা অর্জন করতে তোমাকে অবশ্যই কিছু খরচ করতে হবে, কিছু একটা পেতে তো হবে, তাই তো? কিছু একটা পেতে হলে কিছু একটা খরচ করতে হবে, এই খরচ করার জন্য তোমাকে আবার একটু উপরের দিকে যেতে হবে। তো এইখান থেকে ব্ল্যাক প্রসেসটা হচ্ছে, ডিএলএসটা হচ্ছে প্লাস, মানে ও মাইনাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করিয়ে ও টু মাইনাস, এটা হচ্ছে তাপহারী প্রসেস। আর নিউট্রাল অ্যাটম থেকে ও মাইনাসে যাওয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী প্রসেস। তো এই কথাটা একটু মাথায় রাখবা যে তোমাকে যদি একটা প্রশ্ন করে বসে, নিচের কোনটি অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান, আই রিপিট, নিচের কোনটি অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান, তুমি একটা কথা মাথায় রাখো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মানটা তোমার অক্সিজেনের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে তাপ হারি প্রসেস। তো সেক্ষেত্রে তুমি অপশনের মধ্যে ডেলএইচ এর পজিটিভ ভ্যালুটা দেখার চেষ্টা করবা, কারণ এটা তোমার ভাবার দরকার নাই। তাহলে এটা কি মুখস্থ কোশ্চেন করে ফেললো? তুমি ডেলএইচ এর একটা পজিটিভ ভ্যালু এবং একটা মানে মোটামুটি বড় ভ্যালু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ একবার ইলেকট্রন গ্রহণ করানোর পরে দ্বিতীয়বার আবার ইলেকট্রন গ্রহণ করানো এনার্জি তো একটু বেশি লাগবে, ঠিক আছে? তো আবারও বলতেছি, তুমি যখন অক্সিজেন থেকে সিমিলার গোজ ফর, কিন্তু তুমি যদি এই একই জিনিসটা তুমি কিন্তু সালফারের ক্ষেত্রেও বলতে পারবা। সালফারকে তুমি প্রথমবার ইলেকট্রন গ্রহণ করাচ্ছ, সালফার থেকে এস মাইনাসে নামতেছো, এরপরে এস টু মাইনাসে উঠতেছো। এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই তিনটা পথ চলা, এই প্রসেসটা হচ্ছে উপর থেকে নিচে যেতে হবে এনার্জিতে, আর এটা নিচ থেকে উপরে উঠতে হবে। যখন তুমি একটা নিউট্রাল অ্যাটমকে একটা ইলেকট্রন অফার করবা, তখন সে নিউট্রাল ছিল, তার জন্য ওই ইলেকট্রন রিসিভ করাটা খুব একটা আহামরি ব্যাপার না। এবার আমি হচ্ছে সহজ বাংলায় এক্সপ্লেনেশনটা দিই। নিউট্রাল অ্যাটম যখন নেগেটিভ চার্জড হয়ে গেল, একটা নেগেটিভ চার্জ যুক্ত তোমার কারো উপরে একটা ইলেকট্রন নতুন করে আনা, ও যে স্বাভাবিকভাবেই তার একটা রিপালসিভ ফোর্স কাজ করবে। এর জন্য এই রিপালসিভ ফোর্সটাকে অতিক্রম করার জন্য তোমাকে ওই সিস্টেম থেকে কিছু এনার্জি ধার নিতে হবে। এ কারণে ও মাইনাস থেকে ও টু মাইনাসে তুমি যখন যাচ্ছ, বা এস মাইনাস থেকে এস টু মাইনাসে যখন যাচ্ছ, তুমি একটু আপার এনার্জিতে যাইতে হইতেছে, সিস্টেমটা তাপ হারাচ্ছে। ওকে, তাহলে প্রথম ইলেকট্রন আসক্তি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান একটি তাপহারী প্রক্রিয়া। আবারও বলতেছি, প্রথম ইলেকট্রন আসক্তি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি একটি তাপহারী প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। নিউট্রাল অ্যাটমকে নেগেটিভ চার্জ দাও, কোনো প্রবলেম নাই। নেগেটিভ চার্জ যুক্ত আয়নকে আরেকটা নেগেটিভ চার্জ আনো, এটার জন্য একটু কাজ করতে হবে, এনার্জি কাজ মানে খরচ হবে, সিস্টেমের এনার্জি খরচ হওয়া মানে এটা তাপহারী সিস্টেম। ওকে, আচ্ছা। অনেকে বলে ভাই মান কি মুখস্থ করব? যদি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হও, কিছু মান, বইয়ের মানগুলো মুখস্থ রাখতে হবে। যদি আমি মনে করি এর থেকে বড় মানে কষ্টের ব্যাপার আর হইতে পারে না, ঠিক আছে? এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের মানে আমাদের বাংলাদেশের কোশ্চেন সিস্টেমের দুর্বলতা। আমি কেন গুগলে যেটা পাওয়া যায় আমি কেন এটা করব, মুখস্থ করব? ঠিক আছে, যেটা যেটা সম্বন্ধে আমার কোনো তথ্য আসলে জানার নাই, তারপরও এটা মাথায় রাখতে হয় কিছু। ওকে, অন্য কোনোখানে দরকার নেই আমাদের। এবার আসি আমরা ব্যতিক্রমে। ব্যতিক্রম কয়েকটাই আছে। এই যে স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা একটু সমস্যা হয়ে যায়, আমরা যে যে যুক্তি দেখিয়ে ব্যতিক্রম দেখাই, যে আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, এর জন্য এই ওর থেকে ব্যতিক্রম, ব্যতিক্রম তার অনেকগুলো আছে। দ্য ফ্যাক্ট ইজ, মানে একজন ব্যতিক্রম করা মানে ওই গ্রুপের আশপাশে সবাই কিন্তু ওই ব্যতিক্রম গুলা করে। কিন্তু তোমাদের বইতে একটা একটা করে উদাহরণ দিয়ে রাখছি, স্টুডেন্ট ভাবে এগুলো মুখস্থ করতে হবে না।
তোমার নাইট্রোজেন অক্সিজেন রিলেটেড আর যার যার মধ্যে সমস্যা আছে, ফসফরাস সালফার অমুক তমুক সবার মধ্যে এই প্রবলেম গুলো হবে। বাট তোমাকে উদাহরণ দিয়ে রাখছে শুধু নাইট্রোজেন অক্সিজেনের। আচ্ছা, ইলেকট্রন আসক্তির সবচেয়ে কমন ব্যতিক্রমটা হচ্ছে আমরা পর্যায় উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মানটা তোমার হ্রাস পাওয়ার কথা, আর বাম থেকে ডানে বৃদ্ধি পাওয়ার কথা। বাম থেকে ডানে তুমি অধাতুর দিকে যাচ্ছ, অধাতু গুলো ইলেকট্রন গ্রহণ করে সহজেই নিরর্থক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তো বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বাড়বে, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমবে, এটাই হওয়ার কথা। ফ্লোরিন ক্লোরিনের মধ্যে একটু সমস্যা আছে। যখন তুমি ফ্লোরিন অ্যাটমকে ইলেকট্রন গ্রহণ করাতে যাবা আর ক্লোরিন অ্যাটমকে গ্রহণ করাতে যাবা, ফ্লোরিনের আকার ছোট, চার্জ ঘনত্ব বেশি, রিপালসিভ ফোর্সটা থাকে, এ কারণে একটু তোমার তার ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা কম। সো ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি। তুমি বলতে পারো ব্রোমিন আয়োডিনে কোনো প্রবলেম নাই, না, এটা তো সাইজে অনেক বড়, এক একজনের কাছে 5s 5p 4d 4f পর্যন্ত আসছে। সো তাদের এত বড় সাইজের উপরে রিপালসিভের ওই ব্যাপারটা থাকে না, ছোট জিনিস রিপালসিভ করতে পারে, তাড়াতাড়ি রিপালস ফোর্স জেনারেট করতে পারে, বড় আকৃতিতে এই ধরনের সমস্যা হয় না। তুমি কি সেম যুক্তিটা আমাকে অক্সিজেন আর সালফারের জন্য দেখাতে পারতা না? অক্সিজেন সালফারের মধ্যেও ব্যতিক্রম আছে, বাট তোমার বইতে লেখে নাই। কথা বুঝতে পারছো? ইলেকট্রন আসক্তি তোমাকে ব্যতিক্রম দিয়ে দেখছে ক্লোরিন ক্লোরিন, বাট ব্যতিক্রম অক্সিজেন এবং সালফারের মধ্যেও আছে। সেম যুক্তি তুমি দেখাতে পারো তো, যে অক্সিজেনটা আকারে ছোট, চার্জ ঘনত্ব বেশি, সালফার আকার ঠিক আছে, চার্জ ঘনত্ব কম, ইলেকট্রন আসক্তির মান একই, যুক্তি দেখাতে পারতা না? তাহলে এইটাতেও প্রবলেম আছে, কিন্তু তোমাদের বইতে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিনের উদাহরণটাই দেওয়া। হওয়ার কথা ছিল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তবে ইলেকট্রন আসক্তি ক্লোরিনের মান ক্লোরিন অপেক্ষা বেশি। ওকে, আচ্ছা, এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো ছিল হচ্ছে আয়নীকরণ শক্তি, আকার, আকারের মধ্যে আইসো ইলেকট্রনিক নেচার আমরা পড়ছি। আর এরপরে বললাম জারক বিজারক ধর্ম, ধাতব অধাতব বৈশিষ্ট্য। এরপরে পড়ছি হচ্ছে আমাদের তোমার ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি ব্যতিক্রম সহ। এখন আসবে হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমাদের ছোটখাটো কিছু এক্সপ্লেনেশন দাঁড় করানো যাবে। এর পাশাপাশি আমরা দুই একটা ফর্মুলা দিয়ে আমরা অনেকগুলো ব্যাখ্যা দাঁড় করাতে পারবো। আগামী 10 মিনিট যে জিনিসটা পড়াবো একটু মনোযোগ রাখো, দেখবা যে কয়েকটা মানে জিনিসের ফ্যাক্ট ক্লিয়ার হয়ে যাবে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী যৌগে আবদ্ধ একটা মানে পরমাণু, ঠিক আছে? এখন এই পরমাণু তো আমাদেরকে আমি পড়াইছি যে হাইড্রোজেনের এস অরবিটাল আর ফ্লোরিনের পি অরবিটাল এর সমন্বয় এই বন্ডটা হয়েছে, ঠিক আছে না? এখন এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া, মনে করো ফ্লোরিন নিজের দিকে একটুখানি টেনে নিল, ফ্লোরিন একটু অধাতব বৈশিষ্ট্য তার আছে, ইলেকট্রন গ্রহণের প্রবণতাও আছে, তার তার তো হাইড্রোজেন থেকে অন্যান্য অনেক মানে কোয়ালিটি বেটার। ইলেকট্রন তার দিকে অধিক সরে নিতে চাইলো, ইলেকট্রনটা তোমার মনে করো ডি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করলো এবং এর ফলে ই পরিমাণ পার্শিয়াল চার্জ জেনারেট হলো। এই ভ্যালুটা, এই যে তোমার কতটুকু সরে গেল এবং কি পরিমাণ চার্জ ডেভেলপ হলো, এই ভ্যালুটাকেই বলা হয় ওই মোলের তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? যে কত দূরত্ব নিয়ে গেলাম এবং কি পরিমাণ চার্জ ডেভেলপ হলো। আচ্ছা, এটা অনেকটা তুমি ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশন করছো না, যে ভ্রামক, চার্জের ভ্রামক হিসেবে তাকে বলতে পারো। কারণ হচ্ছে প্রত্যেক মৌলের বন্ধন ক্যাটাগরি কিন্তু একই না। পানি যেভাবে বন্ধন করছে, হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিন কিন্তু এইভাবে বন্ধন করে রাখে নাই। সুতরাং বন্ধন ক্যাটাগরি একই না, বন্ধন দৈর্ঘ্য সেম না, আমি কতটুকু পর্যন্ত টানলাম এটা কিন্তু একই রকম না। তুমি যদি একদম ফ্লোরিনের নিউক্লিয়াসের দ্বার প্রান্ত পর্যন্ত ইলেকট্রন নিয়ে আসো, তাহলে যেরকম চার্জ হবে, অক্সিজেন যেরকম নিয়ে আসে সেরকম কিন্তু চার্জ ডেভেলপ হবে না। তাহলে এখানে তোমার অতিক্রান্ত দূরত্বটাও ইম্পর্টেন্ট, ডিস্টেন্সটা, এবং কতটুকু পার্শিয়াল চার্জ জেনারেট হয়েছে এই টানাটানির ফলে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই ভ্যালুটাকে আমরা একটা তড়িৎ ঋণাত্মকতা বলি, বা এই ধর্মটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। আসলে ভ্যালুটা একটা ডাইপোল মোমেন্ট ভ্যালু, বাট এই ধর্মটাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। এখন কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে তুমি কি কি জিনিস ব্যাখ্যা করতে পারবা? আমাদের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমরা বুঝি আয়নিক আর সমযোজী সব ব্যাখ্যা করে দিতে পারবো। আচ্ছা, তুমি এটা করতে পারবা যদি তোমার সবগুলো তড়িৎ ঋণাত্মকতার মান আসলে মুখস্থ থাকে তখন। বাট এটা এটা পসিবল না যে আমরা তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ করে ফেলতে পারবো। কিন্তু আমরা কিন্তু চাইলে কয়েকটা মান মুখস্থ রেখেও কিছু কাজ করে ফেলতে পারি। যেমন এই কয়েকটা ভ্যালু, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কার্বন সালফার হাইড্রোজেন, এই 9টা ভ্যালু তোমাকে অনেক হেল্প করবে, অনেক জায়গায় অনেক কিছুতে তোমাকে মানে হেল্প করবে যদি বাই চান্সলি কোশ্চেন দিয়ে দেয় এরকম। যেমন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন 4.0। হ্যাঁ, আচ্ছা,
এখন আমি আমি যেভাবে মনে রাখছিলাম আর কি, আমি যখন মানে ভর্তি পরীক্ষার সময় আমাকে যখন এটা মনে করতে হয়েছে, আমি কেমনে মনে করছি আমি বলি। আমি উচ্চারণ করতাম ফন ক্লো ব্রিক্স। কি উচ্চারণ করতাম? ফন ক্লো ব্রিক্স। এই ব্রিক্স মনে রাখার কারণে আমার অনেক হেল্প হয়েছে। লাস্টে দিয়ে আর প্যাচ লাগতো না, কারণ প্রথম কয়েকটা তো মনে কর মানে এটা আমি আমার মতো বানায় নিছি আর কি, কেমনে আর কি কি করব। কত রকম ট্রিক্স আছে না, কত ছন্দ, কত কবিতা, আমি সব কবিতা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, দরকার নাই। ফন ক্লো ব্রিক্স, ব্রিক্স শব্দটা আমার মাথায় থাকতো, এই জন্য আমার জন্য একটু ইজি হয়ে যেত। ঠিক আছে, ফ্লোরিন 4, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3, এমনি করে মানগুলো নিয়ে কিন্তু এত মানে জোর জবরদস্তি করার কিছু নাই। কয়েকবার দেখলে হয়তো আমার মনে থাকবে, না থাকলে নাই। এত চিন্তার কিছু নেই, আমার থাকতেই হবে মনে কথা না, আমার হয়তো এই 2-3টাই বারবার মনে থাকবে। ওকে, আচ্ছা। এখন আরেকটা ব্যাপার, আমি পিডিএফ এ তোমাদেরকে রাউন্ড ফিগার করে দিছি মানগুলো। মানগুলো কিন্তু দশমিকের পরে 2 ঘর করে পর্যন্ত থাকে, আমি রাউন্ড ফিগার করে দিছি। দেখা যাবে যে অনেকগুলো মান একই রকম লেখা, কিন্তু আসলে একই না, এগুলো রাউন্ড ফিগার করে আমি একই রাখছি। তো যেটা সমস্যা, তোমাদের হাজারী স্যারের বইতে বা ঘোষ স্যারের বইতে প্রথমে একটা কথা লেখে যে দুটি মোলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 হলে এটা বিশুদ্ধ সমযোজী, আর 0.5 থেকে 1.7, কিছু কিছু বই লেখছে 1.9 হলে তারা পোলার সমযোজী, আর গ্রেটার দেন 1.7 হলে তারা আয়নিক যৌগ। এই তো কথাটা। কিন্তু তুমি শুধু এই 3টা সূত্র দিয়ে পোলার অপোলারের সম্পূর্ণ ইতিহাস পারবা না। এটা ছাড়াও পোলারিটি, পোলার এবং অপোলার বের করার সূত্র আছে, তোমাকে নাহলে ধরা খাওয়াই দিবে নিচের কোনটি পোলার নিচের কোনটি অপোলার বলে। আমরা আগে এটা দিয়ে একটু চিন্তা করি কিছুক্ষণ, এরপরে আমি রাসায়নিক বন্ধনের কনসেপ্ট কাজে লাগিয়ে তোমাকে পোলার আর অপোলার আলাদা করে দিব। ওদের কনসেপ্টটা একটু দেখানোর চেষ্টা করি, ওদের কনসেপ্টটাও খারাপ না। তারা বলতেছে যে নাইট্রোজেন অণু দুইটাই তো নাইট্রোজেন, নাইট্রোজেন ত্রিবন্ধন নাইট্রোজেন। এখন এটারও তড়িৎ ঋণাত্মকতা আপনার 3, এটারও 3, তাহলে দুইটার পার্থক্য কত? 0, তাহলে এটা একটা বিশুদ্ধ সমযোজী। আবার কেউ বললো যে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, তাই তো। এখন হাইড্রোজেন সালফাইড, সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.1, হাইড্রোজেনের সালফারের 2.2, হাইড্রোজেনের 2.1, পার্থক্য হচ্ছে 0.1, পার্থক্য 0.1, মানে এটা হচ্ছে আমার বিশুদ্ধ সমযোজী। এই তো তাদের কনসেপ্ট গুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়লে এমন। কিন্তু আমি মনে করি যে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আয়নিক আর সমযোজী বৈশিষ্ট্য বের করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যেটা আমাদের ওই গুসারের বইতে ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, ওইটা বেটার। ফর্মুলার রুট কোড থেকে আসছে এটা দিয়ে গবেষণা করার এখন সময় না। এটা সুন্দর করে হচ্ছে আমাদের ওই কিছু মানে ফিজিক্যাল ক্যালকুলেশন করে কনভার্ট করে একক কনভার্ট করে দিয়ে দিছে। এটা হচ্ছে একটা সমযোজী যৌগ কত পার্সেন্ট আয়নিক নেচারের। কত পার্সেন্ট আয়নিক নেচারের বলতে বুঝাইতেছি, যে সকল সমযোজী যৌগে তড়িৎ ঋণাত্মক পরমাণু আছে তারা যেহেতু নিজের দিকে ইলেকট্রনটা নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, সুতরাং সে আংশিক চার্জিত হয় এবং তাকে দ্রবণে দিলে সে আয়নিত হইতে পারে। তো ব্যাপারটা কেমন হয়ে গেল না, আমাদের 9-10-এ বাংলা কথা বলে দিছিল কি, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ হয় না। এখন এসে দেখি সমযোজী যৌগের মধ্যে 90%ই দেখি পানিতে দ্রবীভূত হইতেছে। কেমনে হইতেছে? সে আসলে অরিজিনাল সমযোজী না, ও পুরো বিশুদ্ধ চরিত্রের অধিকারী না, তার মধ্যে আয়নিক চরিত্র আছে। আয়নিক চরিত্র ক্যালকুলেশনের গুহ স্যারের 2টা সূত্র দেওয়া, একটা এক্সপোনেনশিয়াল দিয়ে সূত্রটা কখনোই আনসার মিলে না, এক্সপোনেনশিয়াল সূত্রটাই ভুল আছে। এটার মডিফাইড সূত্রটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক চরিত্র প্রকাশের সূত্র 16x - xb প্লাস 3.5xa - xb স্কয়ার। আমি আগেই বলে রাখতেছি, এটা কখনোই হচ্ছে এমন কোন পরীক্ষায় দিবে না যেটাতে ক্যালকুলেটর নাই। দিবে এমন জায়গায়, বা যদি দেয়ও এমনটাই দিবে যেটা তুমি ক্যালকুলেশন ইজিলি করতে পারবা। এগুলো আসে হচ্ছে এই ধরনের বিটকোডের প্রশ্ন সাস্টে দেয়। গত বছর সাস্টে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশনে যে অঙ্কটা দিছে, এটা কারো পক্ষে ভর্তি পরীক্ষায় ওই মুহূর্তে করা সম্ভব ছিল না। ডাইপোল মোমেন্ট বের করতে দিয়েছিল, স্টুডেন্ট ডাইপোল মোমেন্টের অঙ্ক কোনোদিন করেই নাই ঠিক মতো। ওটা এরকম দুই একটা আজেরা কোশ্চেন তো দিবেই। 16xa - xb প্লাস 3.5xa - xb স্কয়ার। ভাই এক্স এ কি? এক্স এ হচ্ছে যে দুটি পরমাণু নিয়ে তুমি কথা বলতেছো, যে একটা বন্ধনে দুটি পরমাণু নিয়ে কথা বলতেছো, যে পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, যেটা কম সেটা বি দ্বারা প্রকাশ করব। ফর এক্সাম্পল, আমরা লিথিয়াম ফ্লোরাইড নিয়ে একটু কথা বলি। লিথিয়াম ফ্লোরাইডের তার আয়নিক চরিত্র আসলে কত পার্সেন্ট? হ্যাঁ, আচ্ছা, তো লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 1, ফ্লোরিনের হচ্ছে 4। তাহলে আমরা লিখবো 16 × 4 - 1 প্লাস 3.5 × 4 - 1 স্কয়ার। এটা তুমি দেখবে 79.5% আসে। এটাই হচ্ছে লিথিয়াম ফ্লোরাইডের তোমার আয়নিক চরিত্র। সবচেয়ে মজার ব্যাপারটা কি তুমি জানো? সিজিয়াম ফ্লোরাইড সবচেয়ে বেস্ট আয়নিক যৌগ না, তারও কিন্তু সম্পূর্ণ 100% আসবে না। ও যে বলছিলাম না 100% বেস্ট বলে কেউ নাই, সবার মধ্যে ঘাপলা আছে, ঝামেলা আছে। 100% ভালো মানুষ পাওয়া যাবে? পাবা না তো। তাহলে মানে 100% ভালো আয়নিক বা 100%
পিওর সমযোজী পাওয়া সম্ভব না। সিজিয়াম ফ্লোরাইডেরটা তুমি যদি ক্যালকুলেট করো, সিজিয়ামের 0.7 আর ফ্লোরিনের হচ্ছে 4, তুমি দেখবা এটারও প্রায় 94% এর মতো আসে। সিজিয়াম ফ্লোরাইড কত পার্সেন্ট আয়নিক? 94%। আবারও বলতেছি ফর্মুলাটা মনে রাখো, 16xa - xb প্লাস 3.5xa - xb স্কয়ার। তো ওখানে আমি এখন বলি এগুলো তোমার লাভটা কি, কোন জায়গায় তুমি লাভবানটা হচ্ছে, আমি তোমার লাভটা বলি। তড়িৎ-ঋণাত্মকতা এটা তো একটা গুগল সার্চ ভ্যালু, তাই না? এটার এক্সপেরিমেন্ট করে ভ্যালুগুলো তোমার কোয়ান্টাম মেকানিক্যালি ভ্যালুগুলো পাওয়া এবং সুন্দর করে ইনপুট দেওয়া আছে, যে ক্যালকুলেশন গুলো হয়তো ভেরি রিসেন্ট ইয়ার্সে করা। এখন আমাদের মধ্যে কিছু কম্পাউন্ড নিয়ে অনেক প্রশ্ন আছে না, মনের মধ্যে অনেক জমানো ক্ষোভ আছে না? ক্ষোভগুলো কার কার জন্য? এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, এদেরকে নিয়ে কিন্তু আমাদের অনেক ক্ষোভ। আচ্ছা, বেরিলিয়াম ক্লোরাইড এটার কি আমরা সংকরায়ন পড়ছিলাম না? সংকরায়ন পড়ানোর সময় একটা স্টুডেন্ট আমাদের জিজ্ঞাসা করো নাই যে ভাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি আয়নিক হয় তো বেরিলিয়াম ক্লোরাইড আয়নিক কেন হইলো না? কেউ আমার এই কথা জিজ্ঞাসা করছিলা? একটা ছাত্র করো নাই, কারণ মনের খুশি মতো আমি তোমারে বলছি বেরিলিয়াম ক্লোরাইড এসপি, তুমিও মাইনা নিছো এসপি সংকরায়িত। সে যদি সমযোজী না হয় তাহলে তো তার সংকরায়ন হওয়ার কথা না, নিশ্চয়ই তার মানে বেরিলিয়াম ক্লোরাইড কি সমযোজী। এখন কেন সে সমযোজী হইতে হইলো? কারণ ছিল যে আমরা তো একটু আগেও দেখছি যে বেরিলিয়াম থেকে 2টা ইলেকট্রন সরানো কঠিন ব্যাপার। আমরা বলছিলাম না এই কথাটা, যে এটা অনেক বেশি তাপমাত্রার ব্যাপার, এত ঝামেলায় সে আর যায় না। সে কি করে যে থাক এত ঝামেলায় যাব না, ক্লোরিনকে নিয়ে সমযোজী বন্ধন করে ফেলবো, সরলরৈখিক অণু হিসেবে জীবনটা পার করে দিব, ঠিক আছে না? এখন তার এই কথাটা কতটুকু আসলে সত্যি, এটা আমরা যদি তার ইলেকট্রোনেগেটিভিটি তার এটার প্রমাণ দিতে পারে। বেরিলিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হচ্ছে 1.5। তোমাকে এই ধরনের অঙ্ক আসলে নিশ্চিত থাকো অবশ্যই তোমাকে মান দিয়ে দিবে। যদি মান নাও দেয় এমন কয়েকটা দিব যে ফন ক্লোব্রিক্স এর মধ্যে থেকে উঠাইয়া দিবে, কারণ সব বইতে ওই একটাই চার্ট দেওয়া। স্যাররাও কোশ্চেন করার সময় ফন ক্লোব্রিক্স এর ভিতর থেকে কোশ্চেন করে, ঠিক আছে? এখন তোমাকে বললাম বেরিলিয়াম ক্লোরাইডের কথা, যে একটা বেরিলিয়াম ক্লোরাইড বন্ডের পার্সেন্টেজটা কতটুকু আসে। আমি যদি বলি 16 3 - 1.5 প্লাস 3.5 3 - 1.5 স্কয়ার, তুমি দেখবা পার্সেন্টেজটা আসে 31.88%, প্রায় 32% এর মতো আর কি। তুমি মুখে যদি করো দেখবা 32% এর মতো আসতেছে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের আয়নিক চরিত্র 32%, তাহলে তুমি কি তার আয়নিক যৌগ বলবা? আর কথা বুঝতে পারছো? তুমি কি তাকে আর আয়নিক যৌগ বলতে পারো? পারো না। সে কোন ক্যাটাগরির মধ্যে যাওয়া বেটার? সমযোজী ক্যাটাগরির মধ্যে বেটার। তাহলে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে তুমি ব্যাখ্যা করে দিতে পারবে একটা যৌগের আসলে আয়নিক বা সমযোজী পার্সেন্টেজটা কত। ওই রেঞ্জ দিয়ে যদি সবগুলা কিন্তু পারবা না। ওই যে .<0.5 হলে কি হবে, 1.5 থেকে হলে কি হবে, এই রেঞ্জ দিয়ে সব হবে না, সূত্র দিয়ে সবগুলা করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, আকাশ একটা ভালো কথা বলো যে ভাই পার্সেন্টেজ রেঞ্জটা কত। যদি 50% আসে, তাই তো, যদি 50% আসে তখন তুমি তাকে বলে দিবা যে সে হচ্ছে 50% আয়নিক এবং 50% সমযোজী। তাহলে সে কেমন? সে হচ্ছে তোমার ওই আংশিক পোলার, তাকে বলে দেওয়া যায়। তাকে তুমি সমযোজী ক্যাটাগরির মধ্যে বলবা আংশিক পোলার, আর আয়নিক ক্যাটাগরির মধ্যে বলবা আংশিক পোলারাইত। পোলার আর পোলারাইত কিন্তু একই কথা না। পোলার মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকলে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যকে পোলারিটি বলে। একটা সমযোজী যৌগ হাইড্রোজেন ফ্লোরাইড, তার মধ্যে একটুখানি চার্জ, একটুখানি শয়তানি হয়েছে, একটুখানি শয়তানি, একটুখানি চার্জ, এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বা পোলারিটি। সমযোজী যৌগের মধ্যে একটু শয়তানি হয়েছে, ওটা হচ্ছে পোলারায়ন। তাহলে সেই 50% পোলারাইত বা 50% পোলার, আংশিক পোলার আর কি, যেটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন তড়িৎ ঋণাত্মকতা দিয়ে তুমি অম্ল বা ক্ষার ধর্মিতা ব্যাখ্যা করে দিতে পারবা। আমরা বলি হাইপোক্লোরাস অ্যাসিড একটি অ্যাসিড, আমি তোমারে বললাম কেন অ্যাসিড, তুমি বললা বিজ্ঞানী ব্রনস্টেড বলছে ও দ্রবণে প্রোটন দেয় এজন্য অ্যাসিড। আমি বললাম কেন বলছে ব্রনস্টেড, এই কেন আনসারটা কি? তো তোমাকে যখন প্রশ্ন করবে হাইপোক্লোরাস অ্যাসিড একটি অ্যাসিড, কারণ যখন এক লাইনে লিখবা তোমার তড়িৎ ঋণাত্মকতা দিয়ে সে ব্যাখ্যা করে দিতে পারবা, সেটা মুখস্থ থাকুক আর নাই থাকুক। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, ক্লোরিনের 3, হাইড্রোজেনের 2.1। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে কত বাবা? 1.4, আর এখানে কত? 0.5। কোন পার্থক্যটা বেশি? এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি। তাহলে বন্ধনটা ভাঙার সময় ভাঙবে কই? অক্সিজেন ক্লোরিন বন্ধনটি অধিক সমযোজী প্রকৃতির, ওরা খুশি আছে, বিশুদ্ধ সমযোজী প্রকৃতির। আর এটা পোলার সমযোজী প্রকৃতির বন্ধন, তাহলে ভাঙবে কোনটা? দ্রবণে দিলে অক্সিজেন হাইড্রোজেনটা ভেঙে যাবে, এ কারণেই হচ্ছে এটা একটা অ্যাসিড।
নাহলে আমি তো চ্যালেঞ্জ করতে পারতাম এই মাঝখানেরটা কেন ভাঙে না। তুমি কোনোদিন চ্যালেঞ্জ করছো? করো নাই তো। চ্যালেঞ্জটা এখন করো যে এটা কেন ভাঙলো, এটা কেন ভাঙলো না। যেটা অধিক পোলার বন্ধন ওইটাই ভেঙে যায়, যেটা অধিক পোলার বন্ধন ওইটাই ভেঙে যায়। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা তোমার কিছু কিছু ধাতুর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা ভ্যালু তুমি লিখতে পারো। তোমার যেমন আমরা সিজিয়াম তড়িৎ ধনাত্মক হলেও ওই তার একটা ভ্যালু তো লিখে দিছি 0.7, মানে সে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক বা অনেকটাই তড়িৎ ধনাত্মক মৌল। আবার ফ্লোরিনের ভ্যালুটা 4। তো এটা আসলে কি সিজিয়াম ফ্লোরাইড অণুটার মধ্যে তাদের ইলেকট্রন মেঘ কোথায় যাচ্ছে, বা সিজিয়ামের সাথে অন্য একটা পরমাণুর এবং ফ্লোরিনের সাথে অন্য একটা পরমাণুর ইলেকট্রন মেঘ সে কোন পর্যন্ত টানতেছে, দুইটাকে অনুপাত করে কমন নিয়ে তোমার বের করে ফেলছে। তো এখন আমি তোমাকে বললাম যে আয়রন আছে, আয়রন 2+ আছে আর আয়রন 3+ আছে। আবার যদি আমি বলি ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ +2 আছে, ম্যাঙ্গানিজ +4 আছে, +5 আছে আর +7 আছে। আচ্ছা, এখানে তড়িৎ ঋণাত্মক পরমাণু সবচেয়ে কোনটা, কার দ্রবণে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি শো হবে, কে নিজের দিকে ইলেকট্রন টাইনা নিবে। আচ্ছা, যদি সিমিলার ধাতুগুলো হয়, সিমিলার অ্যাটম হয়ে থাকে, যার ধনাত্মক জারণ সংখ্যা বেশি দ্রবণে, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা এমন একটি ধর্ম, নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাকে বলতেছি আমরা। Fe3+ নিশ্চিতভাবে Fe2+ বা Fe থেকে নিজের দিকে ইলেকট্রন বেশি টেনে নিবে। তুমি যদি এর ভ্যালুগুলো মুখস্থ রাখতে চাও, দেখবা যে মুখস্থ ভ্যালুগুলো অনেক ক্লোজ, 1.96, 1.83, 1.80। তার মানে হচ্ছে এই Fe3+ এর তড়িৎ ঋণাত্মকতা বেটার। সিমিলারলি ম্যাঙ্গানিজ +7 নিজের দিকে অধিক ইলেকট্রন টেনে নিতে পারবে একটা দ্রবণে থাকা অবস্থায়। এখন তুমি যদি আয়রন আর ম্যাঙ্গানিজের মধ্যে কম্প্যারিজনে যাও, তখন তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। আচ্ছা, ম্যাঙ্গানিজ আর আয়রন কার আকার ছোট কারটা বড়? ম্যাঙ্গানিজ আর আয়রন কে বলতে পারবা, কে ছোট কে বড়? ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, ঠিক আছে না? তা আয়রন তো ছোট, তাহলে এই দুজনের মধ্যে কম্পেয়ার করার সময় এখন অনেকে বলে ভাইয়া আগে কি চার্জ কম্পেয়ার করব নাকি আগে আকার? আগে আকারকে প্রায়োরিটি, এরপর চার্জকে প্রায়োরিটি। আই রিপিট, প্রথমত আকারকে প্রায়োরিটি, এরপর চার্জ প্রায়োরিটি। তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারে ব্যস্তানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা ওই পরমাণু সমূহের ধনাত্মক জারণ অবস্থার সমানুপাতিক। কাদের জন্য এটা আমি বললাম? যাদের একাধিক জারণ অবস্থা আছে, যাদের একাধিক জারণ অবস্থা আছে। ঠিক আছে, দুইটা কম্বাইন করে একটা বলে দিতে পারবা। আচ্ছা, এখন তড়িৎ ঋণাত্মকতা, আচ্ছা আবার বলতে চাচ্ছ, আমি আবার বলতেছি, তড়িৎ ঋণাত্মকতা পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক। ইলেকট্রোনেগেটিভিটি EN ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আকার। আর একই পরমাণু যাদের বিভিন্ন জারণ অবস্থা আছে, এটা হচ্ছে ধনাত্মক জারণ অবস্থার সমানুপাতিক। ধনাত্মক প্লাস প্লাস চার্জের সমানুপাতিক, সমানুপাতিক। তবে প্রায়োরিটি কাকে দিব, কোন রুলটা আগে অ্যাপ্লাই করব? যদি ভাগ্য ভালো থাকে দিল ম্যাঙ্গানিজ +2, +4, +6, +7, দাগায় দিলাম +7, কার বেশি। যদি ম্যাঙ্গানিজ আয়রন এগুলা মিক্সড করে দেয়, কোবাল্টের সাথে ম্যাঙ্গানিজ মিক্সড করে দেয়, তাহলে আগে আকার দিয়ে শর্ট লিস্ট করবো। প্রথমত আকারের প্রাধান্য, এরপরে জারণ সংখ্যার প্রাধান্য। প্রথমত আকার, এরপরে জারণ সংখ্যা। এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট আমাদের বের করার জন্য। ওকে, না হলে তুমি তো এতগুলো মান মুখস্থ রেখে পারবা না। তো এই ধরনের শর্ট লিস্টেড জিনিসগুলো না পড়ে আসলে আমরা এতগুলো পারবো না রাখতে, হঠাৎ ছুটে যাবে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার এভারেজ ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করে? সিম্পল হিসাব, একটা পরমাণুকে তুমি একটা একটা পরমাণু, তার নাম হচ্ছে এ কে ইলেকট্রন সরিয়ে A+ পরিণত করতে তোমার যে শক্তিটা লাগে এটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। আর ওই পরমাণুটাকে ইলেকট্রন গ্রহণ করানোর সময় এই যে চেঞ্জটা হয়, আহ, তোমার শক্তি এনার্জি চেঞ্জ বা নির্গত শক্তি, এটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি ভ্যালু। এই দুইটার এভারেজই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। এই দুইটার এভারেজই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তুমি চাইলে তড়িৎ ঋণাত্মকতা ভ্যালুটা ইলেকট্রোভোল্ট এককে কনভার্ট করে ফেলতে পারো। ইলেকট্রোভোল্ট এককে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আইপি না, আইই দ্বারা প্রকাশ করছিলাম, আইই প্লাস ইএ ডিভাইডেড বাই 5.6। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা আর কি, এভারেজ করে তোমার গুণ করে ইলেকট্রোভোল্ট এককে নিয়ে গেলাম। আবারও বলতেছি, তোমাকে কেউ বললো যে
অক্সিজেনের বা অ্যালুমিনিয়ামের বা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু ইলেকট্রোভোল্ট এককে কত, তার আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তির মান দেওয়া আছে প্রশ্নে। আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন শক্তিকে 5.6 দিয়ে ডিভাইড করলে যা পাবো এটা হচ্ছে তার ইলেকট্রোভোল্টের কনভার্সন। ঠিক আছে, ওকে। ফাজানের নীতি, যেটা ছাড়া ভর্তি পরীক্ষায় প্রবেশ করা মানে তুমি হচ্ছে পঙ্গু হয়ে প্রবেশ করছো আর কি। এইচএসসি ভর্তি পরীক্ষায় তুমি ফাজানের নীতি ছাড়া এটা প্রবেশ করতে পারো না। যে এইচএসসি পরীক্ষাতে ভর্তি পরীক্ষা, যদিও এইচএসসি পরীক্ষা তো আমরা পার পেয়ে গেলাম, এবার ভর্তি পরীক্ষার কথায় আসি। হ্যাঁ, ফাজানের নীতি। আচ্ছা, ফাজানের নীতি হচ্ছে ওই তড়িৎ ঋণাত্মকতা কনসেপ্টের রিভার্স ব্যাপারটা। আচ্ছা, এটা একটা আয়নিক যৌগের ক্রিস্টাল। সাপোজ এটা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড দানাদার স্বচ্ছ পদার্থ, যেখানে তোমার প্রত্যেকটা ক্রিস্টালের প্রত্যেকটা ল্যাটিস কাঠামোর ওই পয়েন্টে পয়েন্টে তোমার পরমাণু থাকে। এরা পরস্পরকে একে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা ধরে রাখে। এই কাঠামোর এই মাঝখানের জায়গাগুলো ফাঁকা, যার কারণে তুমি যখন একটা সোডিয়াম ক্লোরাইডের দানা লাইটের সামনে ধরো, লাইটটা এটার ভিতরে ঢুকে একটা স্বচ্ছ কাচের মতো এটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়, এমিটেড হয়ে যায়। তারা কোনো শোষণ ঘটে না দেখে ফ্রিকোয়েন্সি জেনারেট হয় না, আর ফ্রিকোয়েন্সি জেনারেট হয় না দেখে আমরা কোনো ওয়েভলেংথ পাই না, ল্যামডাও পাই না, তরঙ্গ দৈর্ঘ্য পাই না, কালারও দেখি না। আয়নিক যৌগ যারা আয়নিক ক্রিস্টাল তারা কালারলেস হয় বা বর্ণহীন হয়। ঘটনা তো খারাপ হলো এই জায়গায় এসে। সোডিয়াম আয়োডাইড প্রথম যখন সমুদ্রের পানি থেকে সায়েন্টিস্টরা এটাকে কালেক্ট করলেন, তারা দেখলেন এটা কালার হচ্ছে হালকা হলুদ রঙের আসে। হ্যাঁ, একটা হলুদ কালার আসে। তখন একটু সন্দেহ করলো, মনে হয় যে ওনার এই কারণে সন্দেহ করলো যে মনে হয় তোমার ইম্পিউরিটি অপদ্রব্য মিশে আছে, এই কারণে কালার হলুদ। অনেক ওয়াশ করলেন, পিউরিফিকেশন করলেন, কালারটা গেল না, কালারটা পার্মানেন্ট কালার। তখন ওনাদের মধ্যে একটু সন্দেহ হলো যে তাদের কি ক্রিস্টালের কাঠামোতে একটু চেঞ্জ আসছে, তারা কি সরে আসছে একে অপরের কাছাকাছি, সরে আসার ফলে তাদের অরবিটাল গুলো ধাক্কা লাগছে এবং ফ্রিকোয়েন্সি জেনারেট হয়েছে, এমন কিছু হয়েছে কি? এই প্রশ্নের উত্তর ফাজান দিয়ে দিছে। আমার যদি ক্ষমতা থাকতো ফাজানকে একটা না দুইটা নোবেল প্রাইজ দিয়ে রাখতাম, কারণ ও অনেক কষ্ট কমায় দিছে। দেখো বেচারা নোবেল প্রাইজ পাওয়ার আগেই মরে গেছে। আচ্ছা, পায়ও না আর। আচ্ছা, ওকে। যদি ক্যাটায়নটা ছোট হয় আর অ্যানায়নটা বড় হয়, ক্যাটায়নের ছোট ক্যাটায়ন মানে ডেনসিটি বেশি। কি ডেনসিটি? পজিটিভ চার্জ ডেনসিটি বেশি। ইলেকট্রন মেঘগুলো বা ইলেকট্রন ক্লাউড গুলো কিছুটা এপাশে সরে আসতে চেষ্টা করে। এই যে সাময়িক যে বিকৃতিটা হইলো না, সরে আসতে গিয়ে তারা ধাক্কা লেগে গেল না, দুইটা অরবিটাল ধাক্কা লাগা, এটা কিন্তু আয়নিকের নেচার কখনো ছিল না। ধাক্কাধাক্কি করা কার? সমযোজী যৌগের। দুইটা অরবিটাল ধাক্কা লাগবে, বন্ড করবে, এই তো। এই যে পাশাপাশি যখন আসলো এবং খুব ক্লোজলি একটা তারা চলে আসলো, তখন তাদের মধ্যে যখন এইখানে লাইট পড়লো, কিছুটা শোষিত হওয়া এবং কিছুটা বিকৃত হওয়ার সুযোগ হইলো। এটা দৃশ্যমান অঞ্চলে পড়ে এবং আমরা কালার দেখি। এই যে ক্ষুদ্র ক্যাটায়ন দ্বারা বৃহত্তর অ্যানায়নের একটুখানি সরে আসে ইলেকট্রন মেঘের, এই ঘটনাকে পোলারাইজেশন বলে। পোলারায়ন, নট পোলারিটি। পোলারিটির সাথে প্যাচ লাগাও না। আমরা আয়নিক যৌগ নিয়ে কথা বলতেছি। আয়নিক যৌগ যদি আয়নিক না হয়ে একটু বখাটে হয়ে যায়, অর্থাৎ সমযোজী হয়ে যায়, তখন তাকে বলে পোলারায়ন। সমযোজী যৌগ তড়িৎ ঋণাত্মকতার ক্ষমতা দেখিয়ে যদি আয়নিক হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে বলে পোলারিটি। দিস ইজ এ ডিফারেন্স বিটুইন পোলারিটি এন্ড পোলারায়ন। তাহলে পোলারাইজেশন, এটা ক্ষুদ্র ক্যাটায়ন দ্বারা বৃহৎ অ্যানায়নের সাময়িক বিকৃতিকে পোলারাইজেশন বা পোলারায়ন বলে। এটি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের একটি ধর্ম। নিচের কোনটি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশের ধর্ম? পোলারায়ন। নিচের কোনটি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের ধর্ম? পোলারিটি। প্যাচ লাগানো, হ্যাঁ, এই দুইটা শব্দ মাথায় ঢুকায় ফেলো। আচ্ছা, তিনটা নিয়ম। নিয়মগুলো সহজ, আমরা নিয়মগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটু কোশ্চেন সলভ করবো। আগামী 10 মিনিট আরেকবার একটু মনোযোগটা বাড়াও, তুমি ভালো কিছু শিখে ফেলবা তাহলে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এই ফাজানের নীতি থেকে আমাদের শুধুমাত্র রিটেন আসার চান্স আছে, অন্য কোনো জায়গা থেকে রিটেন আজকের পড়াগুলোতে রিটেনের পরিমাণটা কম, সবই হচ্ছে ইয়েস অর নো, মানে হবে কি হবে না টাইপের কোশ্চেন আর কি। আচ্ছা, তো ক্যাটায়ন যত ছোট বা ক্যাটায়নটা যেটা পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়নটা যত ছোট আর অ্যানায়নটা যত বড় হবে, ততই এই পোলারায়ন ক্ষমতাটা আসলে বেড়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এরকম ব্যাখ্যা করি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইডের মধ্যে
নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা বা সমযোজী বৈশিষ্ট্য বেশি? আমরা কিভাবে ব্যাখ্যাটা করব? সবাই যেহেতু সোডিয়ামকে কেটে দিই। অ্যানায়ন আকার কোনটা বড়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকার আয়োডিনের বড়, সুতরাং সোডিয়াম আয়োডাইড অধিক সমযোজী বা অধিক পোলারায়ন ঘটে। কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি ভাইবা থাকো নিচের কোনটি অধিক সমযোজী এই প্রশ্ন করে দিবে, তাহলে কিন্তু হবে না। 5টা তথ্য বলবো পরপর, তোমরা জাস্ট শুনো তো কথাগুলো ঠিক আছে কিনা, জীবনে অনেকবার শুনছো। আচ্ছা, আয়নিক যৌগের গলনাঙ্ক, আচ্ছা গলনাঙ্ক না বলি, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বেশি সমযোজী যৌগের কম তুলনামূলক, কথাটা রাইট। আয়নিক যৌগের দ্রাব্যতা বেশি, তাহলে সমযোজী যৌগের পানিতে দ্রাব্যতা তুলনামূলক কম। আয়নিক যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে ক্ষমতা ভালো, সমযোজী যৌগের কম। ঠিক আছে না? আচ্ছা, আয়নিক যৌগ পানিতে দ্রাব্যতা ভালো, এটা তো বললাম। আয়নিক যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ভালো। আয়নিক যৌগটা বর্ণহীন হয়। আয়নিক যৌগের তাপীয় স্থিতিশীলতা বেশি। তাপীয় স্থিতিশীলতা আর বয়লিং মেল্টিং পয়েন্ট কিন্তু কাছাকাছি কথা। কেমনে? ওই তুমি অনেকক্ষণ পর্যন্ত তাকে তাপ দিতে পারবা, ওর ক্রিস্টাল কাঠামো ভাঙতে দেরি আছে। ঠিক আছে না? ওকে, একই কথাগুলো রিভার্স, সমযোজী যৌগের জন্য এই কথাগুলো রিভার্স। বাট একটা শব্দ নিয়ে তোমাদের প্রবলেম হবে, আর্দ্র বিশ্লেষণ। যে ভাইয়া এটা কি? আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে রিয়াকশন করা। আয়নিক যৌগ কি পানির সাথে রিয়াকশন করে নাকি করে না? ইয়েস অর নো, এ কথাটা বলো খালি। পানির সাথে আয়নিক কম্পাউন্ডের কি কোনো রিয়াকশন হয় নাকি জাস্ট ডিজলভ হয়? দ্রবণ নাকি বিক্রিয়া, কি হয়? আয়নিক যৌগ পোলার পানির অণুতে তাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাকে ছেড়ে দেয়, আর কিছুই হয় না। সোডিয়াম ক্লোরাইড কি পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে দেখছো নাকি কখনো? তাহলে তো সমুদ্রের পানি কক্সবাজারে গিয়ে ডুব মারতাম আর ক্ষারীয় দ্রবণে নিজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে চলে আসতাম, তাই না? তাহলে আর্দ্র বিশ্লেষণ ধর্মটা কার? এটা সমযোজী যৌগের একটা ধর্ম। তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দাও, তোমার বিক্রিয়া করে সে তৈরি করে দিবে কি? পানির প্রোটনের সাথে ক্লোরিন চলে যাবে, HCl তৈরি করবে, আর পানির OH এর সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আয়নিক যৌগ আর্দ্র বিশ্লেষিত হয় না, সমযোজী যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়। কেন বললাম কথাটা? এই যে একটু আগে একটা কোশ্চেন করছি না, এটার কোশ্চেন আসলে টোটাল 5টা, 5টা না 6টা, আসলে 6টা কোশ্চেন করি, আনসার সেম। এই একটা লাল দাগ দিয়ে রাখছি, 6টা কোশ্চেন। নিচের কোনটির পোলারায়ন ক্ষমতা সর্বোচ্চ? সোডিয়াম আয়োডাইড। নিচের কোনটি অধিক সমযোজী? সোডিয়াম আয়োডাইড। নিচের কোনটি পানিতে দ্রাব্যতা সর্বনিম্ন? সোডিয়াম আয়োডাইড। নিচের কোনটি বিদ্যুৎ পরিবহন মাত্রা কম? সোডিয়াম আয়োডাইড। নিচের কোনটি বর্ণযুক্ত কালার দেখাবে? সোডিয়াম আয়োডাইড। নিচের কোনটির তাপীয় স্থিতিশীলতা কম? আনসার সোডিয়াম আয়োডাইড। আর্দ্র বিশ্লেষণ মাত্রা সর্বাধিক? তাও আনসার সোডিয়াম আয়োডাইড। ওকে, একটাই কোশ্চেন আসবে, প্রত্যেক বছর আসে, আই রিপিট, প্রত্যেক বছর আসে ফাজানের নীতি থেকে। এটা ছাড়া প্রশ্ন হবে না। মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে একটা কোশ্চেন, ওইটা হবে ফাজানের নীতি অথবা শঙ্করায়ন। একটা কোশ্চেন হয় ফাজানের নীতি, নয় শঙ্করায়িত অরবিটাল বা আকৃতি বন্ধন কোণ। ঠিক আছে। দ্বিতীয় কথা, ফাজান একটা কাহিনী করলো যে যারা এই আয়ন আছে তাদের জন্য উনি একটা ব্যাখ্যা দাঁড় করালো। আমরা কিছু আয়ন পড়ছি না, জটিল আয়ন টায়ন পড়ছি না, জটিল আয়ন পড়ছি। FeCN6 4- PO4 3- পড়ছি, সালফেট 2-, ক্লোরাইড পড়ছি। হ্যাঁ, ওকে। উনি বলল যে যারা আয়ন আছে যাদের চার্জ বেশি থাকবে তাদের পোলার আয়ন ক্ষমতা বেশি হবে। আয়নের চার্জ যত বেশি, তার ওই ইলেকট্রন মেঘ বিকৃত হয়ে সমযোজী বৈশিষ্ট্য দেখানোর ক্ষমতা তত বেশি। যদি কেউ ক্রিস্টাল কাঠামোতে চুপচাপ বসে থাকে তাহলে সে আয়নিক। যদি সে বিকৃত হয় তখন তার আর্দ্র বিশ্লেষণ করাও সহজ হয়, বন্ধন ভাঙ্গাও সহজ হয়, আবার তার রঙিন হওয়ার ক্ষমতাটাও বেড়ে যায়। কারণ ফ্রিকোয়েন্সি জেনারেশন হওয়া মানেই কিন্তু আমার ওয়েভলেংথ, ওই করেসপন্ডিং ওয়েভলেংথটা পাওয়া। ম্যাক্স প্ল্যাঙ্ক বলে গেছে না, এনার্জির যখনই ডিফারেন্স হবে তখনই ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক, এবং ফ্রিকোয়েন্সি থেকে একটা ওয়েভলেংথ পাবো। কে বলছে? সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক বলে গেছে আমাদের, তাই না? ওকে, তাহলে যার চার্জ বেশি
তার পোলারায়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। ফাজানের 2 নাম্বার নীতিটা প্রথম নীতির সাথে ম্যাচ করেও তুমি একসাথে কারেক্ট আনসার পেতে পারো। কিভাবে? আমি যদি তোমাকে বলি নিচের কোনটির সমযোজী বৈশিষ্ট্য সর্বাধিক, তুমি কিন্তু দুই ভাবে ব্যাখ্যা করবা। একটা ব্যাখ্যা করবা যে এখান থেকে সবই ক্লোরিন, ক্যাটায়ন গুলাকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, কোনটার আকার ছোট? ওই যে বলছে না ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, সিলিকনের আকার ছোট, সুতরাং এটা অধিক সমযোজী। আবার তুমি চার্জ দিয়েও ব্যাখ্যা করতে পারবা, এটা +1, এটা +2, এটা +3 এবং এটা +4 জারণ অবস্থা বিশিষ্ট, তাও আনসারটা সিলিকন টেট্রাক্লোরাইড। তারপরে প্রথম আইনটা, প্রথম নিয়মটা দ্বিতীয় নিয়মকে সমর্থন করে। তাহলে ফাজান তুমি ব্যাখ্যা করতে পারবা দুইটা রেসপেক্টে। আচ্ছা, আমি জানি তোমাদের মনে এখন একটা কোশ্চেন আসতেছে, ভাইয়া কোনটা আগে অ্যাপ্লাই করব? আগে অ্যাপ্লাইটা এখন বলবো না, আর 2 মিনিট সময় দাও আমাকে। 3 নাম্বার নিয়ম ফাজানের, এতক্ষণ আমি তোমাকে পর্যায় সারণীর একটা ক্যাটায়নকে কমন রেখে অ্যানায়ন চেঞ্জ করছি, অ্যানায়ন কমন রেখে ক্যাটায়ন চেঞ্জ করছি। তোমাকে যদি পর্যায় সারণীর চতুর্দিক থেকে মিক্সড করে এক্সাম্পল দেয়, যেমনটা আমাদের ভর্তি পরীক্ষায় বা কোশ্চেন গুলোতে আসছে, মিক্সড করে এক্সাম্পল দিলে তুমি কিভাবে সর্ট আউট করবা? একটা অপশন দিলাম আমি সিজিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড। এই 4টা অপশন দিয়ে বললাম যে কোনটার অধিক সমযোজী বৈশিষ্ট্য। এখন তোমার পক্ষে বাম থেকে ডান আর উপর থেকে নিচ করতে করতে অনেক অনেক টাইম চলে যাবে। বিজ্ঞানী ফাজান এটার ব্যাখ্যা ইজি করে দিছে। উনি বলছে যারা ডি ব্লকভুক্ত মৌল, যাদের ডি অরবিটাল এর মধ্যে ইলেকট্রনটা আছে, এস আর পি ব্লকভুক্ত মৌলের তুলনায় ডি ব্লকভুক্ত মৌলের ক্রিস্টাল কাঠামো বিকৃত করা সহজ। কারণ কি? তাদের ডি অরবিটাল আছে। ডি অরবিটাল অনেকগুলা, সাইজ বড়, যার কাঠামোর সাইজটা বড় অরবিটালের, তাকে বিকৃত করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা এটা সবসময় 3 নাম্বারটাকে আগে ফলো করব। এখানে সিজিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের অপশনটা আগেই বাদ দিয়ে দিই, বাকি রইল ফেরাস আর ফেরিক। আচ্ছা, ক্যাটায়নও সেম, অ্যানায়নও সেম, এখন কি অ্যাপ্লাই করবা বলো তো? ক্যাটায়ন অ্যানায়ন সেম, তাহলে কি দিয়ে আলাদা করবা? কার সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, ফেরাস নাকি ফেরিক? চার্জ, ভেরি গুড। একজন বললো ভাইয়া চার্জ। ক্যাটায়ন আনায়ন যখন সেম হয়ে গেছে, আমরা চার্জ দিয়ে আলাদা করি, তাহলে ফেরিক ক্লোরাইড এটাই হবে আমার অধিক সমযোজী। তাহলে নিচের কোনটার সবচেয়ে ভালো বর্ণ, তীব্র বর্ণ কে দেখাবে? ফেরিক ক্লোরাইড। আর্দ্র বিশ্লেষণ মাত্রা সর্বাধিক কার? ফেরিক ক্লোরাইড। বিদ্যুৎ পরিবহন মাত্রা সর্বনিম্ন কার? ফেরিক ক্লোরাইড। ঠিক আছে না? আচ্ছা, এবার তোমাকে রুলস এর প্রায়োরিটি অর্ডার বলে আমি তোমাকে এখনই কয়েকটা প্র্যাকটিস করাবো, দেখবা। প্রায়োরিটি অর্ডার হচ্ছে ফার্স্ট অ্যাপ্লাই দ্য রুলস 3 দেন 1 দেন 2, 312। প্রায়োরিটি রুলস হচ্ছে 312। প্রথমে ডি ব্লক আর এস ব্লক গুলোকে আলাদা করে দেওয়া। ডি ব্লকটাকে মেজরিটি, মানে ডি ব্লক হচ্ছে আমার সমযোজী বৈশিষ্ট্যধারী, এরপরে আকার, লাস্টে চার্জ। আকার না হলে চার্জ। বুয়েট 2016-17 কোশ্চেনটা সলভ করি চলো। দুইটা দুইটা সেট দিছে, সেট দিয়ে বলছে যে এদের পোলারায়ন ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাও। টিন ডাইক্লোরাইড, টিন টেট্রাফ্লোরাইড, টিন টেট্রাক্লোরাইড, টিন ডাইফ্লোরাইড। আচ্ছা, আমি করে দিব নাকি তোমরা করবা? তোমাদেরই পারা উচিত। 312 এই ক্রমান্বয়টা চিন্তা করো। 1 2 3 4 তোমরা ক্রমটা লেখো দেখি। আমি মনে করি এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3, এরপরে 4 দিলাম। ঠিক আছে? আচ্ছা, 1 2 3 ABCD দি, ABCD, ABCD। বড় থেকে ছোট সবচেয়ে বেস্ট সমযোজী কে, সবচেয়ে ওর্স্ট সমযোজী কে? তোমরা 30 সেকেন্ড সময় নাও, এরপরে লেখো কমেন্টে আনসার গুলো। একজনের আনসার চলে আসছে এবং কারেক্ট। ওকে, গুড, ওকে, ভেরি গুড। সবার আনসারটাই এই যাক, শিখে গেছো, আর কিছু লাগে না। যাক, দেখো ভাইয়া, আমরা কাকে প্রাধান্য দিলাম? আমরা আকার প্রাধান্য দিলাম, আমরা চার্জ কিন্তু প্রাধান্য দিই নাই। ক্লোরিনের আকারটা বড়, আমরা চাইছি অ্যানায়নটা যেন বড় হয়। ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ক্লোরিনটা আকারে বড়, আবার এর চার্জও বেশি। তাহলে SnCl4 আর SnCl2 এই দুইজনের মধ্যে আবার SnCl4 ভালো। তাহলে সবচেয়ে বেস্ট সি, সি এর পরে এ, তার মানে এরপরে বেস্ট হচ্ছে এইটা, এই
এইটা এরপরে এইটা, তাহলে বি ডি। ঠিক আছে, কিন্তু স্টুডেন্টরা আমারই একটা ছাত্র একটু ভুল করে আসছে, একদম 0 পাইছে, 5 মার্কের জন্য আসছে এই ছোট্ট প্রশ্নটা বুয়েটে, কিন্তু 0 পাইছে। ওরা বলছে যে সমযোজী বৈশিষ্ট্যের নিম্ন ক্রম অনুযায়ী সাজাইতে। নিম্ন ক্রম মানে বড় থেকে ছোট, ও ছোট থেকে বড় দিয়ে দিছে। নিম্ন ক্রম মানে অলওয়েজ গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন। নিম্ন ক্রম মানে কি জানো? 4 3 2 1। ঊর্ধ্বক্রম মানে 1 2 3 4। বুঝতে পারছো? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, নিম্ন ক্রম মানে বড় থেকে ছোট। ঠিক আছে, গ্রেটার দেন গ্রেটার দেন এই কথাটা একটু মাথায় রাখতে হবে। এই ঊর্ধ্বক্রম নিম্নক্রম আমি কিন্তু পিডিএফ এটাও লিখে দিছি, ঊর্ধ্বক্রম আর নিম্নক্রম বলতে কি বোঝায়। আচ্ছা, আর আরেকটা এটার সাথে আরেকটা কি দিছে জানো? এত এত সহজ দিছে আর বলার মতো না। এই যে এটা দিছে, দুইটা 10 মার্কের জন্য আসছে। সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এটা আর কি বলতে হবে আমার কাছে কিছু? নিচের কোনটার আর্দ্র বিশ্লেষণ মাত্রা সর্বাধিক? এই কারটা আর্দ্র বিশ্লেষণ ভালো হবে? যে অধিক সমযোজী তার আর্দ্র বিশ্লেষণ ভালো। আনসার কি? সিলভার আয়োডাইড। ঠিক আছে, দুইটা দিয়ে 10 মার্কের জন্য চলে আসছে। মানে তুমি কিন্তু একেবারে ভর্তি পরীক্ষা দিতে চাইতেছো তাই বলে সব হাতি আর ঘোড়া প্রশ্ন তা না, তোমার রেঞ্জের মধ্যেও দিবে। সব তো আর কঠিন কোশ্চেন না, তোমার এগুলো সব পারতে হবে আর কি, ইজি গুলা পারতে হবে। ঝামেলার কোশ্চেন করলে এটা তোমার জন্য ঝামেলার, আর বাকি 50,000 শিক্ষার্থীর জন্য ঝামেলা। হ্যাঁ, ওকে। এবার এইটার ফাজান দিয়ে কি সব সলভ করা যায় কিনা এই কোশ্চেনের আনসারটা বলি। অলমোস্ট সব এই 1-2টা দ্রাব্যতা সিরিজে ঝামেলা আছে, 1-2টা, বেশি না। ঠিক আছে, অলমোস্ট সব, সমস্যা নাই। আমি প্রথমে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন দেখাই তোমাদেরকে, যে তুমি চাইলে তাপীয় স্থিতিশীলতা বের করতে পারবা। এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটিতে দুবারের মতো আসছে। এটা পপুলার কোশ্চেন আর কি, খুব আমাদের বইতেও দেওয়া থাকে, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। আচ্ছা, এটা হচ্ছে তাপীয় স্থিতিশীলতা। দেখো ফাজান কতটা ইজি করে দিল আমাদের জন্য। তুমি এখনই জানো যে কোন সল্টটা তোমার নেওয়া ভালো হবে, কোনটা দ্রাব্যতা ভালো, কোনটার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ভালো হবে। দ্রাব্যতা চ্যাপ্টারে যদিও আমি এগুলো আরেকবার একটু দেখাবো, মানে যেগুলোতে ঝামেলা আছে দ্রাব্যতার, কিন্তু এই ফাজান দিয়ে তুমি বললাম তো 98%ই তোমার কভার হয়ে যাবে। এটা হচ্ছে তাপীয় স্থিতিশীলতার সঠিক ক্রম। আমি মানে মানে কোনটি, এর প্রশ্নটা আসবে। তাপীয় স্থিতিশীলতা মানে কতক্ষণ পর্যন্ত তাপটা আমি সহ্য করে থাকতে পারবো। তো আয়নিক যারা, তাদের যেহেতু মেল্টিং আর বয়লিং বেশি, তার মানে তাদেরই তাপীয় স্থিতিশীলতা বা সহ্য করার ক্ষমতাটা বেশি। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বেশি আয়নিক কি হবে? আমার সবচেয়ে বেশি আয়নিক হবে হচ্ছে বেরিয়াম কার্বনেট। ক্যাটায়ন ছোট যদি হয়, সবাই যেহেতু কার্বনেট, আমি সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা কেমনে করব? বেরিয়াম কার্বনেট অধিক সমযোজী, তাহলে বেরিলিয়াম কার্বনেট বি এ যেটা, এটা অধিক আয়নিক এবং তাপীয় স্থিতিশীলতার সঠিক ক্রম। আচ্ছা, এই একই কনসেপ্টটা হয়তোবা আমরা চাইলে হাইড্রক্সাইডের জন্য অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু পারতাম না, যে বেরিলিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর আমি বললাম মনে করো স্ট্রনশিয়াম দিয়ে দিই, বেরিয়াম আর না লিখি, স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, তো এখন তুমি যখন এটা দেখবা স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড, এই যে এই ব্যাপারটা, তুমি যখন এই জিনিসটা একটু খেয়াল করবা, যে এটাকে ফাজান দিয়ে তুমি যদি ব্যাখ্যা করতে যাও, তুমি স্বাভাবিকভাবে তুমি চিন্তা করবা যে নিচের কোনটির দ্রাব্যতা অধিক। তাপীয় স্থিতিশীলতা অধিক ছিল যে সবচেয়ে নিচেরটা, তো তুমি হয়তো দাগায় দিবে স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড বেশি আয়নিক, তাহলে তার দ্রাব্যতা বেশি হবে পানিতে। একটু ঝামেলা আছে। দ্রাব্যতা ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আয়নিক নাকি সমযোজী তার উপর নির্ভর করে না। একটু অধ্যায় 4-এর কনসেপ্টে আবার যেতে হবে। কেন যে অধ্যায় 4 আগে পড়াইছি, এখন তোমরা বেনিফিটটা হারে হারে টের পাবা। যারা ক্লাসে ছিল অধ্যায় 4 গুলাতে, তারা তো একবার দেখবে। যারা নতুন, একটু একটা কথা একটু ভাই খেয়াল করো, তুমি একটা জিনিসের দ্রবণে পরিণত করতে পারবা কিনা এই স্টেপ গুলো ফলো করো। এটা তোমার একটা ধাতু, ধাতুটাকে তুমি ইলেকট্রন সরিয়ে গ্যাসীয় আয়নে পরিণত করছো, আর এটা তোমার অধাতুটা, যেটাকে তুমি গ্যাসীয় আয়নে পরিণত করছো। হ্যাঁ, আচ্ছা, তো এই দুইজনকে তুমি যদি চাও, তুমি ক্রিস্টাল কাঠামোতে রূপান্তর করতে পারো, সলিড বানায় ফেলতে পারো। পারো না? একটা পাত্রের মধ্যে গ্যাসীয় ক্যাটায়ন আর গ্যাসীয় আয়ন ঢুকাই দিলা, কি বন্ড হবে? আয়নিক বন্ড, এটা সলিড হয়ে যাবে। সোডিয়াম গ্যাসীয় আয়ন আর ক্লোরাইড গ্যাসীয় আয়নকে একটা পাত্রে ঢুকাই দিলে 1 মোল করে, কি করবে তারা? আয়নিক বন্ধন করে ফেলবে। আচ্ছা, তুমি এই গ্যাসীয় অবস্থায় আর এই সলিড অবস্থায় তাকে পানি দিলা। পানি দেওয়ার ফলে স্বাভাবিকভাবে একটা সলিড যখন পানিতে যায়, তুমি তখন কি বলবা? সে অ্যাকুয়াস হয়ে গেছে।
এই যে এই কথাটাকে বলে, এখানে যে ডেলএচ বা তাপের পরিবর্তনটা হয়েছে, এটা তার দ্রবণের তাপ। এটা কি তাপ? তার দ্রবণ তাপের পরিবর্তন। দ্রবীভূত করতে গিয়ে তাপের পরিবর্তন, এই ঘটনাকে বলে দ্রবণ তাপের পরিবর্তন। আর এইখান থেকে এইখানে যখন যাইতেছে, এটাকে বলে তার ল্যাটিস তাপ। কি তাপ? ল্যাটিস। ল্যাটিস কি? ল্যাটিস হচ্ছে ক্রিস্টাল কাঠামো। কাঠামো গড়তে যে তাপের পরিবর্তন, একমোল কাঠামো গড়তে যে তাপের পরিবর্তন। আর তোমাদের মধ্যে একজন আছে অনেক তাড়াহুড়া, বলো না ভাই এত ঝামেলা যেতে পারবো না, আমি একদম ডাইরেক্ট অ্যাকশন। গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় আয়ন ঢুকায় সাথে সাথে এর মধ্যে পানিও দিয়ে দিব, ওর আয়নিক বন্ড করার কোনো সুযোগই দিব না, একসাথে পানির ফ্লো, জলীয় বাষ্পের ফ্লো দিয়ে দিলাম এর মধ্যে। তখন এই ঘটনাকে, এই নামটা কে মনে আছে? কার মনে আছে বলতো? কারো মনে আছে নাকি? গ্যাসীয় পদার্থ সরাসরি অ্যাকুয়াসে কনভার্ট হওয়াকে কি বলে? প্রসেসটার নাম কার মনে আছে? হাইড্রেশন। যাক, সাগর, ভেরি গুড ভাইয়া, নামটা সাথে সাথে বলার জন্য, হাইড্রেশন। ঠিক আছে, ওকে। তাহলে ওই যে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র আজকে একবার বলছিলাম না, একটি প্রসেস এক ধাপে হোক আর একাধিক ধাপে হোক, প্রত্যেক ক্ষেত্রেই এনার্জির পরিবর্তন, তাপের পরিবর্তন সেমই থাকবে আমার। তাহলে আমি ওই ডিরেক্ট চলে আসি হাইড্রেটেড হইতে, বা আমি ল্যাটিস কাঠামো বানাইয়া এরপরে ল্যাটিস কাঠামো ভাঙ্গি, একই কথা। তাহলে এই ডেল এইচ হাইড্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল এইচ ল্যাটিস, ল্যাটিস কাঠামো ভাঙতে শক্তি প্লাস দ্রবণ। তাহলে দ্রবণ ব্যাপারটা আসলে কি? একটা বস্তু দ্রবণ হচ্ছে কিনা এর মানে হচ্ছে তার হাইড্রেশন এনথালপিটা ল্যাটিস এনথালপি থেকে বেশি আছে কিনা, এটাই। সবার কিন্তু এই ঘটনা সেম না। ওই যে প্রত্যেকের আয়নীকরণ শক্তির ঝামেলা আছে, কারো কারো আয়নীকরণ শক্তি, যেমন বেরিলিয়ামের কিন্তু একটু প্রবলেম আছে, আমরা আগেও পড়ে আসছি, তাই না? তাহলে আমরা এইখানে এক্সপ্লেনেশনটা কি লিখবো? একটা বস্তু তখনই দ্রবণীয় হয় যদি তার হাইড্রেশন এনথালপি অপেক্ষা ল্যাটিস এনথালপিটা কম হয়। ল্যাটিস ভাঙতেই পারতেছো না, দ্রবীভূত হবে, শক্ত হয়ে থাকবে। তাহলে ল্যাটিস এনথালপির মান হাইড্রেশন এনথালপির মান অপেক্ষা কম হইতে হবে, তাহলে দ্রবণীয় হবে। এই বেরিলিয়াম হাইড্রোক্সাইড থেকে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডে তাদের ল্যাটিস এনথালপিটা তোমার এই হাইড্রেশন এনথালপি থেকে বেড়ে যায় বা বেরিলিয়াম হাইড্রোক্সাইডের বেশি থাকে, যার কারণে এরা ফাজানের নীতিটা ফলো করে না, এদের দ্রাব্যতার ক্রম হবে উল্টা। বেরিলিয়াম হাইড্রোক্সাইড এটা অধিক সমযোজী না, এটা দ্রাব্যতা কম হওয়ার কথা ছিল তো, না, এটা দ্রাব্যতা বেশি হবে, কারণ তাদের ক্ষেত্রে দ্রাব্যতা সিরিজটা ল্যাটিস এবং হাইড্রেশন এনথালপির ক্ষেত্রে গিয়ে আমরা আর তোমার ফাজানের নীতি পাচ্ছি না, তখন আমরা ওই ল্যাটিস এবং হাইড্রেশন এনথালপির ভ্যালু দিয়ে ব্যাখ্যা করতে হবে। এই দুই একটাতে একটু ঝামেলা আছে, এর জন্য তোমাদের মাথায় আমি আগেই দিয়ে রাখছিলাম যে ল্যাটিস আর হাইড্রেশন এনথালপির ব্যাপারটা কি। আবারও বলতেছি, একটা গ্যাসীয় বস্তু তুমি যখন এদেরকে যখন তুমি পানিতে দিচ্ছ, তুমি তো সলিড কাঠামো থেকে পানিতে দিচ্ছ, কিন্তু তাদের তো একটা ভ্যালু আছে, হাইড্রেশন এনথালপির একটা ল্যাটিস এনথালপির ভ্যালু আছে। তাদের ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপির ভ্যালুটার প্রবলেম দেখে এদের দ্রাব্যতাও প্রবলেম। ঠিক আছে, তাহলে এই একটা, আরেকটা আছে সালফেট, বেরিলিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। এই সালফেট আর হাইড্রোক্সাইড ফলো করবে না, বাকিরা করবে। তোমাদের বইয়ের যদি উদাহরণের কথা বলি, সালফেট আর হাইড্রোক্সাইড এই জিনিসগুলো ফলো করে না, বাকিরা করবে। বাকিদের নিয়ে কোনো সমস্যা আমাদের নাই, বুঝতে পারছো? ওকে, এই তো শেষ আমাদের পর্যাবৃত্ত ধর্ম, তোমার হচ্ছে ভৌত বৈশিষ্ট্যগুলো শেষ, যা যা পড়াইছি। ওকে, আচ্ছা, তোমার রেকর্ডিং যাদের চলতেছে রেকর্ডিংটা অফ করে দিতে পারো। সুস্মিতা আর লামিয়া, তোমাদের রেকর্ডিংটা অন মানে অফ করে ফেলতে পারো। আচ্ছা, তোমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার তো? এই রিভিশন হয়েছে কিনা? বেশি নতুন জিনিস কিন্তু পড়ে নে রে বাবা, পুরনো জিনিসই নতুন মোড়কে পুরনো জিনিস। কারণ আমরা বন্ধন পড়ে ফেলছি, আমাদের আজকে এই পর্যাবৃত্ত ধর্মই পড়তে হইতো। তোমাদের মোটামুটি কি রিভাইজ হয়ে গেছে না? ডিইউ বা জেইউর জন্য তো এই কোশ্চেন গুলো আমাদের লাগবেই, ঠিক আছে? তো আশা করি যে তোমাদের এই কনসেপ্ট গুলো একদম মাথার মধ্যে ঢুকে গেছে। তোমাদের কাজ হচ্ছে এই আজকের পিডিএফটা 1 ঘন্টা টানা নিজেরা পড়ে ফেলা, মানে এগুলো যেন মুখস্থ হয়ে যায় একদম। আরেকটা ব্যাপার, পোলার এবং অপোলারের যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু আমি এখনো তোমাকে পড়াই নাই, যে পোলার অপোলারের সম্পূর্ণ ইতিহাসটা। ঠিক আছে, ওটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো নেক্সট দিন কি পড়বো একটু বলে দিই। নেক্সট দিন থাকবে হচ্ছে গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত রাসায়নিক বৈশিষ্ট্য। তুমি বইয়ের যে অংশটা খুলতে সবচেয়ে বেশি ভয় পাও বা কনসেপ্ট বুকটা দেখলে তোমার মাথাটা ঘুরে ওঠে, ওই অংশটা আমরা
একদম 40% মানে এ নিয়ে আসবো, 60% বাদ দিয়ে দিব, আমরা বাদ দিয়ে 40% পড়বো জাস্ট ওখান থেকে। বুঝতে পারছো? ফ্রাইডে যে ক্লাসটা আমরা নিব ওইটাতে রাসায়নিক বৈশিষ্ট্য পড়বো জাস্ট 40%। আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, রাসায়নিক বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদের হাইড্রোজেন বন্ডটা নিয়ে একটু কথা বলতে হবে, পোলার অপোলার নিয়ে কথা বলতে হবে, ডাইপোল ডাইপোল বল নিয়ে একটু কথা বলতে হবে। এই কয়েকটা জিনিস বললে আমাদের মানে বইয়ের আনাচে কানাচের যে যে টপিক গুলো আছে সেগুলো হয়তোবা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো তোমরা পড়াগুলো জমায়ও না। আর যাদের আগের পড়া কমপ্লিট করা বাকি অবশ্যই কমপ্লিট করবা। যাদের ম্যাটেরিয়াল গুলো পাওয়া বাকি আমাকে কাইন্ডলি ইনবক্সে যোগাযোগ করবা। ঠিক আছে? ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো।